Hello everyone, so welcome back to my channel. I hope all of you are doing good. So আজকের ভিডিওতে we'll be talking with মুস্তানির স্যার because উনি আমাদের UTAS এর একজন PhD graduate and UTAS এর একজন টিচিং স্টাফ as well. So যারা স্পেশালি ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে এখন আইটি পড়তেছে বা আইটি আগে পড়েছে তারা সবাই মুস্তানির স্যারকে চিনে। অ্যান্ড উনি একজন পিএইচডি গ্র্যাজুয়েট আমাদের ইউটাস এর টিচিং স্টাফ। সো আজকের ভিডিওতে মেইন গোল হবে ওনার পিএইচডির জার্নি and ওনার অস্ট্রেলিয়া জার্নি নিয়ে অনেক কিছু জানা অ্যান্ড সো দ্যাট ইউনিভার্সিটি অফ তাজমিনের মতো ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি অফার কিভাবে পায় এসব ডিটেলস আমরা আজকে ওনার থেকে জানবো। সো আই হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও। সো স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। স্যার কেমন আছেন? থ্যাংক ইউ তৌসিফ। থ্যাংকস ফর ইনভাইটিং মি অ্যান্ড তোমার সব দর্শকেরকে আসসালামু আলাইকুম। আমি মুস্তানির রহমান and this is one of my first interview for a YouTube channel and I'm feeling really excited, a little bit nervous. Hopefully it will be excellent. Anyway, so তৌসিফ, ইনভাইট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। সো স্যার, ফার্স্টলি থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দিস ভিডিও অর দিস পডকাস্ট। তো আমরা স্যার বেসিক্যালি আপনার পিএইচডি জার্নি নিয়ে কথা বলবো মেইনলি। হাউএভার তার আগে আমরা একটু আপনার চাইল্ডহুড নিয়ে জানতে চাচ্ছি সো দ্যাট মানুষজন বুঝে যে আপনি এক্সাক্টলি কোথায় কিভাবে পড়াশোনা করেছেন অ্যান্ড কি হয়েছে, হাউ ওয়াজ ইউর চাইল্ডহুড লাইক, আপনি কোথায় বড় হয়েছেন, কোথায় পড়াশোনা করেছেন? থ্যাংক ইউ। সো বেসিক্যালি আমার জন্ম হচ্ছে খুলনাতে। আমি ছোটবেলা থেকেই খুলনা থেকে বড় হয়েছি। হুম। সো আমি হচ্ছে খুলনা প্রি ক্যাডেট স্কুলে পড়তাম। ১ম এ ক্লাস 2 পর্যন্ত, তারপর ক্লাস 3 থেকে ইন্টার পর্যন্ত আমি খুলনা পাবলিক কলেজে পড়েছি। আর আমি হচ্ছে খুলনার বড়াতে থাকতাম। অ্যান্ড আফটার খুলনা ওখান থেকে পড়ার পরে আমি খুলনা ইউনিভার্সিটিতে পড়েছি। তারপরে মালয়েশিয়া ইউনিভার্সিটি মালয়তে পড়েছি। তারপরে তো এখানে আমার পিএইচডি জার্নি স্টার্ট হয়েছে ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে। আলহামদুলিল্লাহ আমি হচ্ছে জার্নি ফিনিশ করেছি। ও আচ্ছা, আচ্ছা। তাহলে স্যার আপনি এমনে আ খুলনাতে যখন আপনি এসএসসি, এইচএসসি করেছেন, আপনার এমনে আ লাইক কেমন ছিল আপনার রেজাল্টস, বা আপনি কি ছোটবেলা থেকে পড়াশোনা একটু ভালো ছিলেন? অনেক পড়াশোনা করতেন? হাউ ওয়াজ ইউর স্টাডিজ লাইক আরকি ছোটবেলায়? ইন্টারেস্টিং। সো আমি যখন পড়তাম, আমি আসলে খুব ভালো স্টুডেন্ট ছিলাম তা না। আমি মিডিয়াম স্টুডেন্ট ছিলাম। হু, হু, তবে হচ্ছে আমি অনেক হার্ড ওয়ার্ক করতে পারতাম। আমার মধ্যে একটা ডেডিকেশন ছিল। হু, পরবর্তীতে আমি হচ্ছে আ যখন আ খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেলাম, হ্যাঁ, তখন অবশ্যই আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আর খুলনা পাবলিক কলেজে থাকতে আমি সায়েন্স আমার মেইন সাবজেক্ট ছিল। তবে আমার আসলে ইচ্ছা ছিল হয়তোবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া অথবা খুলনা ইউনিভার্সিটিতে পড়া অথবা কম্পিউটার সায়েন্স পড়া। কিন্তু আমার বাবা চেত যে আমার ডাক্তার হতে। কিন্তু আমার যেন কেন ডাক্তার হতে অত আসলে ইন্টারেস্ট ফিল হতো না। কারণ ব্লাড নিয়ে মানুষের আসলে এগুলা কঠিন আমার জন্য আসলে। হু, তো সেজন্য আমি আসলে চেতাম যে না, কম্পিউটার সায়েন্সে পড়তে। আর তখন কম্পিউটার সায়েন্স আসলে নতুন আসছে। বাংলাদেশে হু, কম্পিউটার অতটা ছিল না। যেমন এখনকার মতো এসব Facebook, YouTube এ আসলে কিছুই ছিল না। হ্যাঁ, এটা আসলে ২০০০, আমি যখন খুলনা ইউনিভার্সিটিতে পড়ছি তখন ২০০৬ সাল থেকে আমি শুরু করছি। হুম। সো আমি আসলে মিডিয়াম স্টুডেন্ট ছিলাম। তবে হ্যাঁ, অনেক হার্ড ওয়ার্ক করছি। তার জন্য আসলে ইনশাআল্লাহ আমি আমার পিএইচডিটা শেষ করতে পারছি। ও আই সি, আই সি। এমনি স্যার তাহলে আপনি ব্যাচেলরস করছেন খুলনা ইউনিভার্সিটি থেকে ইন সিএসসি। ইয়া আচ্ছা। স্যার এমনি আপনার যে ইউনিভার্সিটি জার্নি, আপনার স্পেশালি ব্যাচেলার্স এর সময় বা আর্লি হাই স্কুলের সময় লাইক কোনো চ্যালেঞ্জেস আছে যেগুলো আপনি ফেস করেছেন, লাইক এনি সর্ট অফ বিগ চ্যালেঞ্জেস দ্যাট ইউ ফেসড? চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। যে ১ম এ আমি কিছু কথা বলি যে দর্শকদের উদ্দেশ্যে, যে আমি যখন পড়তাম খুলনা পাবলিক কলেজে, তখন আমার রেজাল্ট ভালো হয়েছে। জিপিএ আমি ভালোই পেয়েছি। কারণ ওই সময় আসলে জিপিএ 5 পাওয়া খুব টাফ ছিল। কারণ আমরা হুম, জিপিএ যখন স্টার্ট হয়েছে আমরা হচ্ছে 2nd ব্যাচ ছিলাম। হুম, তা আমি হচ্ছে আ কুয়া যখন ইসে পড়তাম, ই ম্যাট্রিকে যখন পড়তে এসএসসিতে তখন আমার জিপিএ ছিল আসলে 4.63। আর হুম, আসলে তখন আমার মনে আছে তখন সারা বাংলাদেশে মনে হয় আ জিপিএ 5 পেয়েছিল অনলি 22 or 23 পিপল অনলি। ও আচ্ছা, আচ্ছা। তার মধ্যে আমি 4.63 পাইছিলাম। এসব তখনকার জন্য আসলে খুব ভালো রেজাল্ট ছিল। আর এসএসসিতে আমি আসলে একটু সমস্যা ছিল। এজন্য আসলে এসএসসিতে আমি আসলে জিপিএ 4 পেয়েছিলাম। পরে খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেলাম। তবে এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, খুলনা ইউনিভার্সিটি থেকে আমি যখন পাস করছি, খুলনা ইউনিভার্সিটির জার্নিটা আমার আসলে অনেক টাফ ছিল। হুম, যে কারণ আমি আসলে অনেক আর্লি ম্যারেজ ছিল আমার। আমি আসলে ১৬ বছর বয়সে বিয়ে করছিলাম। তারপরে আসলে আমার ছেলে হয়েছিল আ আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে
সরি ইন্টার যখন পাস করলাম তখন সে হলো। তারপরে আসলে বেশ কমপ্লেক্স এবং ডিফারেন্ট একটা সিচুয়েশন এর মধ্যে আমার যেতে হয়েছিল। এজন্য আসলে খুলনা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমি অতটা আসলে সময় দিতে পারিনি। তবে আমি অনলি জিপিএ পেয়েছিলাম মনে আছে যেটা আমার আ 2.83 আউট হুম, অফ হুম। 4 আচ্ছা, কিন্তু আচ্ছা। আমার কখনো বিশ্বাস ছিল না যে আমি এই জিপিএ দিয়ে পিএইচডি করতে পারবো, ফুল স্কলারশিপ পেতে পারবো। কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে, সে আমাকে আসলে অনেক ইন্সপিরেশন করছে। যে সে আমাকে বলেছে যে, "না, তুমি অবশ্যই হচ্ছে হুম, আ তুমি আগায় যা। তুই অবশ্যই হচ্ছে আসলে পিএইচডি করতে পারবি, স্কলারশিপ পাবি।" তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমার যে জিপিএ আছে এটা দিয়ে তো আসলে অস্ট্রেলিয়ায় ফুল স্কলারশিপ পাওয়া সম্ভব না। সো না আমি মালয়েশিয়াকে চুজ করলাম। ইউনিভার্সিটি অফ মালায়া। এটা আসলে হ্যাঁ, হ্যাঁ। র‍্যাংকিং অনেক হাই। অনেকেই জানে এটা কিউএস র‍্যাংকিং এ 57 বা 62 সামথিং হবে। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ? ওয়ার্ল্ড র‍্যাংকিং এ। ও তাহলে তো অনেক হাই। 57 অথবা আচ্ছা, আচ্ছা। 62 কাইন্ড অফ হুম, হবে। তা এখন হচ্ছে সেখানে আমি গেলাম যে আমি স্কলারশিপ পাইনি ১ম সেমিস্টারে। সে আমাকে আমার সুপারভাইজার বলল মাস্টার্স বা রিসার্চ করতে আমি গেলাম। সেখানে আমার সুপারভাইজার বলল, "দেখো তুমি আসতে পারো, কিন্তু কোনো স্কলারশিপ পাবা না।" কিন্তু আমার আচ্ছা। মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমি সেখানে যাই, হুম, গেলে আমি আমার হার্ড ওয়ার্ক দিয়ে তাকে হচ্ছে স্যাটিসফাই করব। সে আমার জন্য সে স্কলারশিপ ম্যানেজ করবে। এটা আচ্ছা, যেটা আচ্ছা, একটা অনেক বড় একটা ইউনিভার্সিটি। আচ্ছা, সেখানে গেলাম। ঠিকই আমি 2nd সেমিস্টার থেকে আমার সুপারভাইজার আমাকে প্রতি অনেক স্যাটিসফাইড হলো এবং সে হচ্ছে আ আমার জন্য স্কলারশিপ আবেদন করলো। আমি সেই একটা গ্রান্ট পাইলাম। এবং আমি আচ্ছা। মাস্টার্সের পুরা তারপর থেকে আমি ফুল স্কলারশিপই মাস্টার্সটা কমপ্লিট করছি। ও আচ্ছা, ইউনিভার্সিটি অফ আচ্ছা, মালায়াতে ফুল স্কলারশিপে কেউ মাস্টার্স করে এটা আসলে খুব হুম, রেয়ার। সাধারণত আচ্ছা, ইউজুয়ালি আচ্ছা, হয় না, খুব টাফ। কিন্তু আমার আচ্ছা, এই 2.83 রেজাল্ট নিয়েও আমি ঠিকই মাস্টার্স করলাম এবং তখন আমার মনে হলো মালয়েশিয়ায় থাকতে, থাকতে আচ্ছা আমার মাস্টার্স শেষ হয়ে যাচ্ছে। হুম, আমার আসলে আসলে এমন কোথাও যাওয়া উচিত যেখানে আমি আসলে আ সি পিয়া রেসিডেন্ট হতে পারবো, পার্মানেন্টলি থাকতে পারবো। ফিউচারে থাকতে পারবেন। জি। তখনই আমি আসলে অস্ট্রেলিয়ার কথা চিন্তা করছি। আচ্ছা, কিন্তু যখন আমি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেছি, তখন মনে হইছে আমি ইউনিভার্সিটি অফ মালায়া সরি ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে সুপারভাইজারের সাথে ইমেইল করেছি। হুম, বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্যান্য ইউনিভার্সিটি ইমেইল করেছি। তখন ইউনিভার্সিটি অফ তাসমানিয়ার একজন লেকচার আছে অনেকে সবাইকে চিনেন তাকে। হুম, হুম, উনি হচ্ছে ডক্টর সুনজা ইয়ুম। উনাকে আচ্ছা, আমি ইমেইল করলাম। উনি আমাকে রিপ্লাই দিল। উনি আমার প্রোফাইল দেখে বলল যে, "তোমার আসলে আরো কিছু জার্নাল লাগবে, পাবলিকেশন লাগবে। হুম, নাহলে তুমি আসলে এখানে স্কলারশিপ পাবা না, ফুল স্কলারশিপ।" আচ্ছা, তাহলে সেইভাবে আমি তখন হচ্ছে ২০১৮ সালের কথা। আচ্ছা, তখন আমি বুঝলাম যে আসলে আচ্ছা তাসমানিয়ায় যদি স্কলারশিপ পেতে হয় বা অস্ট্রেলিয়ায় স্কলারশিপ পেতে গেলে কি, কি জিনিস আসলে অ্যাচিভ করতে হবে। আচ্ছা, তখন আমি সেইগুলা 1 বাই 1 আসলে নেক্সট 2 ইয়ার্স হুম, আমি প্রিপেয়ার করছি। জার্নাল পাবলিকেশন করেছি, আচ্ছা, কনফারেন্স পাবলিকেশন করেছি। আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতছি আমি ও ডিফারেন্ট আচ্ছা, আচ্ছা, কনটেস্টে। করার পরে আমার প্রোফাইলটা এতটাই স্ট্রং ছিল যে ২০২০ সালে আমি আসলে যখনই যেখানেই এপ্লাই করতাম না কেন অলমোস্ট এভরি ইউনিভার্সিটিতে আমি আসলে পেয়ে স্কলারশিপ গেছেন। পেতে পারতাম। আমি মানে ২ টা জায়গায় ফু এপ্লাই করছিলাম। ফুললি ইউনিভার্স ফান্ডেড পিএইচডি হ্যাঁ, আরকি। ফুললি হ্যাঁ, কার্টিন ইউনিভার্সিটিতে এপ্লাই করেছিলাম। আচ্ছা, আচ্ছা, সেখানেও আমি আরটিপি ফুললি ফান্ডেড স্টাডি পেয়েছিলাম। হ্যাঁ, তাসমানিয়াতেও পেয়েছিলাম। তাসমানিয়াকে চুজ করলাম কারণ এই ডক্টর সুনজা ইয়মের জন্য। সে আচ্ছা, আমার জন্য ১৮ সাল থেকে সে আমার জন্য আচ্ছা, ওয়েট করতেছে। যে আমি কখন ড্যাম! আসবো। সেজন্য কার্টেনটা আমি ১ম এ পেয়েছিলাম। আচ্ছা, কিন্তু কার্টেনটা আসলে আমি রিজেক্ট করে দিছিলাম। হুম, পরে হচ্ছে তাসমানিয়াতে আসলাম। কারণ তাসমানিয়া আসলে ২ টা কারণে আমি চুজ করছি। একটা হচ্ছে তাসমানিয়া আসলে অনেক সুন্দর। আমি হুম, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি আসলে এমন একটা জায়গায় থাকবো যেখানে একপাশে সি থাকবে, একপাশে পাহাড় থাকবে। তো হ্যাঁ, হ্যাঁ, তাসমানিয়া আসলে এর থেকে বেটার জায়গা আর হয় না। হয় তাসমানিয়া না। ২ টাই তুমি জি, একসাথে জি, পাবা। অবশ্যই। তারপরে তো আমি আসলে এখানে আসলাম। আসার পরে এখানে পিএইচডি শুরু করলাম। তবে এটাই সবচেয়ে ব্যাপার যে 2.83 র একটা স্টুডেন্টও হুম, হুম, ফুল স্কলারশিপ পেতে পারে অস্ট্রেলিয়ার যেকোনো ইউনিভার্সিটিতে। আই সি। জাস্ট তোমার গোল সেট করতে হবে। হুম, তুমি সেই গোলটা 1 বাই 1 আসলে তোমাকে অ্যাচিভ করতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। And yeah, next question I think I answered a long answer I guess for this বাট question. আপনি তাহলে আপনার ফার্স্ট বেবি নিয়ে আপনি দিয়েছেন লাইক এইচএসসি দিয়েছেন ইন্টারমিডিয়েট আমি নাকি? বিয়ে করছি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে। আচ্ছা, আর আচ্ছা। যখন ইন্টার শেষ হইছে তখন হচ্ছে আমার ফার্স্ট হুম, বেবি হয়েছে। ওর নাম হচ্ছে মুক্তাদির রহমান। আচ্ছা, আচ্ছা। সে আসলে এখন 19 ইয়ার্স। সে আসলে কলেজ শেষ করছে। এখন এখানকার ইউনিভার্সিটিতে পড়তেছে। ও আর আচ্ছা, আচ্ছা। হচ্ছে আর হচ্ছে সে এখনো আর আমার হচ্ছে আরো ২ টা কিডস আছে। একটা হচ্ছে মেয়ে আছে, তার হচ্ছে মিম। সে হুম, হুম, হচ্ছে 10 ইয়ার্স ওল্ড। সে হচ্ছে ক্লাস 5 এ পড়ে। হুম, আর হুম। আমার ছোট আরেকটা ছেলে আছে। সে মালয়েশিয়া হয়েছিল। আচ্ছা, আচ্ছা। সে হচ্ছে 5 ইয়ার্স। হ্যাঁ, হ্যাঁ। তো স্যার আপনার যে আম
ঢাকা বাংলাদেশ থেকে আপনি ব্যাচেলার্স করে এরপর যে আপনি মালয়েশিয়াতে গিয়েছেন, তখনও কি আপনার স্পাউস প্লাস আপনার ফার্স্ট বা ছেলেকে নিয়ে গিয়েছেন নাকি একসাথে মানে মালয়েশিয়া কি এরকম আপনার মানে আমি বলছি লিভিং এক্সপেন্স কি মালয়েশিয়া আপনার ফ্যামিলি সহ দিয়েছিল মালয়েশিয়াতে ইউনিভার্সিটি অফ মালায়াতে? হ্যাঁ, তাহলে হুম, এখানে আসলে একটু আরেকটু elaborate করতে হয় যে হুম, আসলে জিনিসটা কি ছিল। হুম, হুম, আমি আসলে খুলনা ইউনিভার্সিটি যখন পড়তাম তখন তো আমার ছেলে ছিল। হুম, তখন আসলে এসব Facebook, YouTube ছিল না বা ফ্রিল্যান্সিং ও ছিল না। আসলে ইন্টারনেট আমার মনে আছে তখন আমরা BTCL এর ইন্টারনেট ইউজ করতাম। আচ্ছা, আচ্ছা। যেটা আসলে জাস্ট মানে ডায়াল করে ইউজ করতে হতো। খুবই ফানি ছিল। তো তোমরা আসলে বোঝানো সম্ভব না সেটা কেমন আচ্ছা, আচ্ছা। ইন্টারনেট ছিল। তা আসলে ফ্রিল্যান্সিং করতে পারতাম না। হুম, পরবর্তীতে হচ্ছে আমি যখন ২০১০-১১ র দিকে হুম, তখন আমি আসলে ফ্রিল্যান্সিং শুরু করি। তখন ফ্রিল্যান্সিং জিনিসটা আসছে। তখন ভিওয়ার্কার ছিল আর upwork.com যেটা হ্যাঁ, এখন হ্যাঁ, আসলে ওই সময় upwork ছিল তখন ওডেস্ক নামে ছিল এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন জাস্ট স্টার্ট হইছে বাংলাদেশে। হুম, তো ইউজুয়ালি আমি হচ্ছে তোমার টিউশনি করতাম, টিউশনি করেই চলতাম। আর আমি আসলে সেপারেট থাকতাম। আমার বাবা-মা আসলে আ তারা আমার জন্য মানে ইয়ে ছিল না। তো এইজন্য আসলে আ রাগ ছিল আমার উপরে। সেজন্য তারা আমাকে বলছিল না, "তুমি বাসায় থাকতে পারবা না, তুমি চলে যাবা।" আচ্ছা, আচ্ছা। এইজন্য আমি আসলে সেপারেট একটা জায়গায় সেপারেট বাসায় ছিলাম। অনেক কষ্টে আমি হচ্ছে চলছি। আমার ওয়াইফের না বললে নাই তার যে পেশেন্স, আজকালকার যুগে এরকম মেয়ে আসলে কাইট ইম্পসিবল। আচ্ছা, সে আচ্ছা। ঐখান থেকে শুরু করে সে একটা বাচ্চা নিয়ে সে নিজেও আ আ আ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংলিশে হুম, অনার্স শেষ করছে। প্লাস আমাকেও সে এই যে পিএইচডি করার পিছনে যদি একটা মানুষের সবথেকে অবদান থাকে, তাহলে আমার ওয়াইফের সে অবদান। আমাদের ভালোবাসা শুরু হয়েছিল ক্লাস 7 থেকে। আচ্ছা, আর আচ্ছা। আমরা হচ্ছে লাস্ট ইয়ারে 21 ইয়ার্স অফ ম্যারেজ সেলিব্রেট করেছেন। সেলিব্রেট করলাম। আলহামদুলিল্লাহ। সো সেখান থেকে আ আমি হচ্ছে গেলাম। পরবর্তীতে আমি হুম, হচ্ছে খুলনা ইউনিভার্সিটি পাস করার পর একটা বিজনেস ট্রাই করেছিলাম। সেটা অবশ্য আনসাকসেসফুল হয়েছিল। কারণ আমি মানুষের কাছ হুম। থেকে টাকা উঠাতে পারতাম না। আচ্ছা, আমি একটা আচ্ছা। আইটি ফার্ম খুলেছিলাম। কিন্তু আসলে তারপরে আমার এখানে বিভিন্ন স্টুডেন্টরা ইন্টার্নি করতে আসতো। হুম, হুম, আ কিন্তু আসলে আমি টাকা উঠাতে পারতাম না বা সফটওয়্যার ডেভেলপ করতাম। আসলে ওই সময় সফটওয়্যার বলতে সবাই একটা সিডি বুঝতো। হুম, হুম। সফটওয়্যার আসলে কি কেউ বুঝতো না। তখন আসলে কেউ ওটা ভ্যালুয়েশন করত না। তারপর আমার টাকা দিত না। আমি আসলে করতে পারিনি। পরে ২০১৩ সালে হুম, আমি হুম। হচ্ছে ঢাকায় মুভ করি। আচ্ছা, আচ্ছা। ঢাকায় একটা সফটওয়্যার ফার্মে আমি হচ্ছে আ ২ বছর জব করি। হুম, হুম। তখন ঢাকায় থাকতে আমার ২০১৪ সালে দিকে রিয়ালাইজ হলো যে আসলে বাংলাদেশে থাকা খুব টাফ। বিশেষ করে ঢাকায় থাকা। আচ্ছা, আচ্ছা। আর আমার একটা ফ্রেন্ড ছিল, সেটা আমার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড। সে হচ্ছে এখন কানাডা থাকে। তার নাম হচ্ছে আওরঙ্গজেব। ওইটাই আমার সবথেকে বেস্ট ফ্রেন্ড। সে ভাই বললে হোক বা ফ্রেন্ড বললে হোক সেটাই। সে আমাকে বলল যে, "দেখ, এনি কস্ট তোকে হচ্ছে অ্যাব্রোড এ যেতে হবে।" আচ্ছা, আচ্ছা। সে আমাকে বলল, "আমি তোকে হেল্প করব রিসার্চ প্রপোজাল লিখে দেওয়ার জন্য। আমি তোকে হেল্প করব অ্যাডমিশন পাওয়ানোর জন্য।" তা সে আমাকে ইন্সপিরেশন দিল, হুম, হুম, সাজেশন দিল। তারপর আমি হচ্ছে খুলনা যখন জব করতাম, রাত্রে এসে আমি হচ্ছে একটু পড়াশোনা করতাম। করে রিসার্চ প্রপোজাল লিখছিলাম। যেটা ইউনিভার্সিটি অফ মালায়াতে মাস্টার্স বাই রিসার্চ আমি করেছিলাম। হুম, হুম, সেখানকার প্রপোজালের জন্য ওখানে লাগছিল। আর ইউনিভার্সিটি অফ মালয়া এমন না যে কেউ এপ্লাই করলেই নেয়। হুম, ভালো রিসার্চ প্রপোজাল লাগে, সুপারভাইজারের অ্যাপ্রুভাল লাগে, কাইন্ড অফ সেম পিএইচডি হুম, হুম, আ আ ইসের মতো। তো ওখানে এপ্লাই করতে হয়। করার পরে সুপারভাইজার যদি অ্যাকসেপ্ট করে, তাহলেই তুমি হচ্ছে সেখানে অ্যাডমিশন পাবা মাস্টার্স বা রিসার্চ। হুম, কিন্তু কেউ যদি কোর্স ওয়ার্ক করতে চায়, যে কেউ সে অ্যাডমিট হতে পারে। হুম, আ বেসড অন দ্যা সিজিপিএ। তো সেখানে গেলাম। হ্যাঁ, থ্রু আউট দ্যা জার্নিতে আমার তখন তো একটা ছেলে ছিল। ছেলে আমার সাথে ছিল। আমার ওয়াইফও আমাকে সাথে ছিল। ১ম এ মালয়েশিয়ায় গেলাম। মালয়েশিয়ায় তারা আমার থ্রু আউট দ্যা স্টে ছিল। আর মালয়েশিয়া আমার তুমি যেটা জিজ্ঞাসা করলা, মালয়েশিয়া কিভাবে আমি করতাম। মালয়েশিয়া আসলে আমাকে স্কলারশিপ দিত, আমার টিউশন ফি দেয়া লাগতো না। হুম, আর গ্রান্ট দিত হচ্ছে ৳২,০০০ দিত। কিন্তু নিশ্চয়ই আমার ৩ জন মানুষের জন্য তো তখন হচ্ছে আমি যখন মালয়েশিয়া যাই, তখন আমার মেয়েটা হইছে কেবল। তো বয়স হচ্ছে ৬ মাস হবে। তো ৪ জনের জন্য তো আসলে ৳২,০০০ ৳২,০০০ হবে না। কিছুই না। এনাফ হুম, আর আমি একটা বাসায় ১ম এ উঠছিলাম। সেটা জাস্ট একটা রুম ছিল। আচ্ছা। সেই রুমটায় আসলে সবাই একসাথে যদি শোয়া হয়, তাহলে কেউ ঘুরতে পারে না। এত ও ছোট আচ্ছা রুমে এত ছিল। ছোট রুম আচ্ছা, আচ্ছা। ৳১০০ বা সামথিং ছিল, আমার হ্যাঁ, মনে হ্যাঁ। নাই। হুম, তা ঐখান থেকে আমি আমার স্টার্ট করলাম মালয়েশিয়া হুম, ওইখানে। হুম, ওই রুমে থাকতাম, ওই রুমে পড়তাম। তারপরে ওইভাবে করে তারপরে হচ্ছে আস্তে তখন আমি ফ্রিল্যান্সিং শুরু করলাম Upwork আচ্ছা, আরেকটু আচ্ছা, বেটার ভাবে। আচ্ছা। তো ফ্রিল্যান্সিং এ তখন আমি ৳২,০০০ হতো আমার। মানে ৳৫০০ মিনস ৳২,০০০ হতো। মানে ৳২,০০০ টি মাসে? হ্যাঁ, হ্যাঁ, মাসে হতো। হ্যাঁ। আর ওই পাশে ৳২,০০০ স্কলারশিপ পাইতাম। হুম, ওটা হুম। হয়ে যেত, চলে যাইত আচ্ছা, কোনভাবে। আচ্ছা, পরবর্তীতে আমি আস্তে আরো বেশি কাজ করা শুরু করলাম। আচ্ছা। আমি যেহেতু আমাকে স্কলারশিপ দিত,
সেহেতু আমাকে হচ্ছে সকাল ৯টা থেকে ৬টা বা ৫টা পর্যন্ত ল্যাবে থাকা লাগতো। আচ্ছা। তারপরে এসে আমি হচ্ছে রাত ৪টা পর্যন্ত ফ্রিল্যান্সিং করতাম। এইভাবে করে আমি ৪ বছর হচ্ছে মালয়েশিয়ায় ছিলাম টোটাল অলমোস্ট 5 ইয়ার্স। ৪ বছর আমি এভাবে করেই কাটাইছি। আর আমার ওয়াইফ সে এক হাতে বাচ্চা নিয়ে আরেক হাতে সেও ফ্রিল্যান্সিং করত। ও আচ্ছা, আচ্ছা। তা আমি হচ্ছে ২ জন মিলে আমরা হচ্ছে অলমোস্ট আ $১,৫০০ হয়ে যেত ইউএসডি। আচ্ছা। সেটা একটা কোয়াইট হ্যান্ডসাম যে টোটাল আমাদের ২ জনের মিলে প্রায় ৮ থেকে ১০,০০০ রিঙ্গিত মান্থলি ইনকাম হয়ে ছিল। যেত। আচ্ছা। তখন আস্তে, আস্তে এটা আসলে ওইখান থেকে আমরা এক্সপ্লোর হওয়া শুরু হলাম। হুম, হুম। ইমপ্রুভ করা শুরু করলাম। আমাদের লাইফস্টাইল চেঞ্জ হওয়া শুরু করলো ফ্রিল্যান্সিং থেকে। আর ফ্রিল্যান্সিং এ আমি আসলে আ ওয়েব ডেভেলপমেন্ট, অনলাইন মার্কেটিং, হুম, অনলাইন কনসালটেন্সি এগুলা করতাম। এগুলো আমি খুবই এক্সপার্ট। আমার Upwork এর যে প্রোফাইল আছে আমি প্রায় অলমোস্ট আ আ $100,000 আই মিনস $1,00,000 এর বেশি ইনকাম করছি কামাইছে ফ্রম আপওয়ার্ক। ফ্রম Upwork আচ্ছা, থেকে। এছাড়া আউটসাইডেও প্রায় অলমোস্ট $100,000 আছে। আচ্ছা, এবং আমার ফিডব্যাক হচ্ছে 5 এ 5 এবং আমি হচ্ছে টপ রেটেড প্লাস। আচ্ছা, আচ্ছা, আমি ওয়েব ডেভেলপমেন্ট, অনলাইন মার্কেটিং করতাম। প্লাস কোকা কোলার সাথে আমরা হচ্ছে কোকা কোলার একটা কোম্পানি আছে। সেই কোম্পানির সাথে আমরা প্রায় ৪ বছর কাজ করছি। ৪ বছর। সেটাই আচ্ছা, আমাদের লং টাইম। টিমও ছিল একটা ছোট মালয়েশিয়ায়। হ্যাঁ, তারা টুকটাক কাজ করত। আমার ওয়াইফ সেটা হ্যান্ডেল করত। কিন্তু সে জাস্ট এরকম এক হাত দিয়ে দেখায় সবাইকে দর্শকদের। সে এক হাত দিয়ে এভাবে বাচ্চাটা নিত। আর এক হাত দিয়ে মাউস নিয়ে কাজ করত দিনের পর দিন। প্লাস হচ্ছে রান্না-বান্না করত। কোয়াইট ইম্পসিবল। আচ্ছা, আচ্ছা। এটা আসলে ওই সময় আমার বাবা-মা একবার গেছিল আমাদের বাসায় হুম, মালয়েশিয়ায় ঘুরতে। তারা দেখছে যে আসলে একটা মেয়ে কতটা পেশেন্স থাকতে পারে, হুম, কতটা সে হার্ড ওয়ার্কিং হতে পারে, সে দেখে আসছে তারা। আচ্ছা, তখন হয়তোবা তাদের তার প্রতি আরো রেসপেক্ট বাড়ছে বা না হুম, আসলে সে এক্সেপশনাল। এইজন্য সে ওইখান থেকে গেল। যাওয়ার পরে তো ওইভাবে আমরা ফ্রিল্যান্সিং করতাম। আর হচ্ছে তোমার হুম, যেহেতু ফ্রিল্যান্সিং এ ইউএসডি 1 ইউএসডি করলে অলমোস্ট 4 রিঙ্গিত আই হুম, গেস। হুম, সো তোমার ভালো একটা ইনকাম হতো। ভালো একটা লাইফ লিড করতেছিলাম লাস্টের দিকে। পরে তো আসলে আস্তে, আস্তে নিজেকে প্রিপেয়ার করলাম যে এবার না অস্ট্রেলিয়াতে যাইতে হবে। হুম, তবে ইন্টারেস্টিং একটা ডিসিশন আমি নিছিলাম। ওয়ান অফ দ্যা বেস্ট ডিসিশন আই গেস দ্যাট টাইম। যে আমি যখন ইউনিভার্সিটি মালয় থেকে মাস্টার্স শেষ করলাম, হুম। তখন আমি বেশ জব অফার পেতাম। ফ্রম মালয়েশিয়া? সব মালয়েশিয়ার আচ্ছা, বিভিন্ন সফটওয়্যার ডেভেলপার বা সিনিয়র হুম, সফটওয়্যার ডেভেলপার। কিন্তু তখন আমি চিন্তা করতাম কি আমি কি এই যে জবটা শুরু করি, তাহলে হয়তোবা আমার পিএইচডি করা হবে না। হবে না। হ্যাঁ, হ্যাঁ, এটা অনেকের জন্য। আবার আমি যদি যে মনে করো আমি তখন জব অফার পাইতাম ৭,০০০ ৮,০০০ রিঙ্গিত সামথাইম। হুম, ঠিক আছে? আবার আমি হচ্ছে যখন ইউনিভার্সিটিতে জব করতেছি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তখন আমাকে অনলি ২,০০০ রিঙ্গিত দিচ্ছে। আচ্ছা, তখন আমি ডিসাইড করতে খুব টাফ হচ্ছিল। আমি কি আসলে এই ২,০০০ রিঙ্গিতের জব কি আর কিছুদিন করব? হুম, নাকি ৭,০০০ ৮,০০০ রিঙ্গিতের জব করব? আচ্ছা, আচ্ছা। খুবই একটা হার্ডের ডিসিশন ছিল। তখন আমি চিন্তা করলাম আমার মেইন গোলটা হচ্ছে অস্ট্রেলিয়া যাওয়া। হুম, হুম, তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যদি আমি পাবলিকেশন করতে চাই, হুম, হুম। অবশ্যই তোমাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চার কোনো হিসেবে রিসার্চ থাকতে গ্রুপের হবে। সাথে থাকতে হবে। থাকতে ওইটা হবে। হচ্ছে এরা ওখানে হাইলি ভ্যালুয়েশন করে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলাতে। হুম, হুম। তখন আসলে আমি ডিসাইড করলাম আচ্ছা না আমাকে অস্ট্রেলিয়ায় যাইতে হবে। টেম্পোরারি এখানে হয়তোবা ভালো থাকবো বাট এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। সলিউশন না। সেজন্য আমি ঠিক করলাম আচ্ছা ঠিক আছে আমি ওই জবটা নিব না। আমি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কন্টিনিউ করব। তো আমি হচ্ছে বাংলাদেশে আসার আগ পর্যন্ত হুম, অলমোস্ট 2019 এর ডিসেম্বর পর্যন্ত আমি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এর জব করতাম। আচ্ছা, সেজন্য আমার হচ্ছে প্রায় ৩ টা Q1 পাবলিকেশন ছিল। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কাপল অফ কনফারেন্স পেপার ছিল, কিছু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ছিল। আচ্ছা, আচ্ছা। এগুলো আসলে শুধু মাস্টার্স করলে হয় না। হুম, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এর জব করছি। এজন্য আমার আসলে আ আমি আমার সুপারভাইজারকে বলেছিলাম। সুপারভাইজারকে বলছিলাম, "দেখেন আমি যদি মাস্টার্সটা তাড়াতাড়ি শেষ করি" হুম, তো উনাকে অবশ্যই উনার নামটা নিতে হয়। উনি হচ্ছে প্রফেসর আ আনিজা আব্দুল্লাহ। হুম, উনি আসলে আমার যদি মা বলা হয় কম হবে না। মার মতোই সে আমাকে দেখাশোনা করছে। সে আমাকে বলছে যে, "ঠিক আছে তুমি" আ আমি বলছি কি যে, "আমি তো আসলে অস্ট্রেলিয়া যেতে চাই। হুম, আমি এখন অস্ট্রেলিয়া যেতে গেলে আমি যদি এখন মাস্টার্স তাড়াতাড়ি শেষ করি তাহলে আমার ভিসা তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি একটু আমাকে কোনোভাবে একটু লেনদি করে দেন আচ্ছা, মাস্টার্সটা। আচ্ছা, যাতে আমি একটু বেশি করতে পারি, বেশি হ্যাঁ, পাবলিকেশন করতে পারি।" আচ্ছা, তো উনি বলছে, "তাহলে তুমি পিএইচডি করো।" তাই বলছি, "দেখি পিএইচডি যদি করি, হ্যাঁ। তাহলে তো আমি আসলে আবার ফ্রেশ পিএইচডি না হলে অস্ট্রেলিয়া স্কলারশিপ পাওয়া যায় না। ফ্রেশ পিএইচডি ফ্রেশ বলতে? পিএইচডি মানে তুমি যদি মালয়েশিয়ায় পিএইচডি করতাম, হ্যাঁ, তাহলে আমি অস্ট্রেলিয়ায় পিএইচডি এপ্লাই করতে পারতাম না। আচ্ছা মানে ওখানে এখানেই স্টার্ট করতে হবে ১ম হ্যাঁ, থেকে। তোমাকে আচ্ছা, ফ্রেশ হুম, পিএইচডি না হলে ওরা পিএইচডি তুমি করতে পারবা। হ্যাঁ, কিন্তু ওরা স্কলারশিপ দিবে না। আচ্ছা, তোমার ওখানে একটা হুম, অপশন থাকে তোমাকে চেক মার্কে ক্লিক করতে হয় যে হ্যাঁ, তোমার কি ফ্রেশ পিএইচডি কিনা? তুমি আচ্ছা, এখানে ফার্স্ট করতেছো কিনা? তো তখন আমি তাকে বললাম, সে বলল যে, "তুমি এত ভালো করতেছো।
আমি যদি তোমাকে ডিলে করাই তাহলে কিন্তু আমার নেগেটিভ ফিডব্যাক দিতে হবে, মানে খারাপ ফিডব্যাক দিতে হবে। হুম। আমি যদি ভেরি গুড দেই কিন্তু তুমি অন টাইমে শেষ করতেছো না, এটা আসলে কন্ট্রাডিক্টরি হ্যাঁ, হ্যাঁ, জিনিস। হ্যাঁ। তারপরে বলল, "আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করব, দেখি কি করা যায়।" আচ্ছা, তো আচ্ছা। সে হয়তো ভেরি গুড এর জায়গায় গুড দিত। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি যখন ইউনিভার্সিটি মালয় ছাড়ছি তখন আমার আসলে আমি আসলে পিএইচডির মাইলস্টোন অ্যাচিভ করছি। হুম, হুম। কিন্তু আমি ডিগ্রিটা নিছি মাস্টার্স। আচ্ছা। ফ্রম পিএইচডির ফ্রম জন্য ইউনিভার্সিটি মালয় রিকোয়ারমেন্ট হচ্ছে ২ টা কিউ1 জার্নাল পাবলিশ করতে হয়। হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে আমি হচ্ছে ৩ টা করে ফেলছি। আচ্ছা, আচ্ছা। তারপরে অলমোস্ট সব রিকোয়ারমেন্ট ফুলফিল করে হ্যাঁ, ফেলছি। কিন্তু আমি আসলে পিএইচডি ডিগ্রিটা নেইনি বা আচ্ছা, এনরোলও করিনি। আচ্ছা। কারণ কি? আমার গোল হচ্ছে অস্ট্রেলিয়া আসা। অস্ট্রেলিয়া পার্মানেন্টলি থাকা। এজন্য আমি আসলে ওটা স্কিপ করছি। এটা আসলে একটা খুবই ট্রিকি ডিসিশন ছিল এই ২ টা হুম, ডিসিশন। যে ওই জবটা না করে টেম্পোরারি কোনো কিছু না করে আমি লং টার্ম পার্মানেন্ট হুম। কোনো কিছুকে ইয়ে করে, এটা হচ্ছে আই থিংক ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন দ্যাট আই এভার মেড। I see, I see. বাট তাহলে why did you choose like only ধরেন ইউনিভার্সিটি অফ তাসমানিয়া এন্ড ধরেন ইউনিভার্সিটি অফ কার্টিন আপনার মেইনল্যান্ডে যে আপনার সিডনি মেলবোর্ন টাইপের আরো অনেক ইউনিভার্সিটি ছিল ওগুলো আপনি ওরকম অ্যাপ্লিকেশন করেন নাই বা দেখেন নাই নাকি? আচ্ছা, গুড কোয়েশ্চেন। এখন আমি আসলে অফার আরো এক জায়গাতে পেয়েছিলাম। এটা হুম, হুম। হচ্ছে ইউএনএসডব্লিউ থেকে। আচ্ছা। হ্যাঁ। সেখানে আমি যাইনি। কারণ সেখানকার প্রফেসরটাও খুব ভালো ছিল। টপ একটা প্রফেসর ছিলেন। হুম, হুম। কিন্তু আমি যখন জানতে পারলাম যে আমি আসলে সিডনিতে পিআর পাওয়া কোয়াইট ইম্পসিবল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ইভেন মেলবোর্নেও হ্যাঁ, খুবই হ্যাঁ। কম্পিটিটিভ। হ্যাঁ, আ হ্যাঁ। যেটা আমি শুনেছি কারেন্টলি যে এজ এ প্রোগ্রামার হিসেবে যদি কেউ হচ্ছে সিডনিতে এপ্লাই সে করবে। হচ্ছে 190 বা হচ্ছে মানে টিআর কল কোড 189 বা হ্যাঁ, সামথিং যদি কেউ হচ্ছে ইনভাইটেশন পেতে হয়, প্রোগ্রামারকে এখন হচ্ছে 100 চলতেছে পয়েন্ট। পয়েন্ট হ্যাঁ, This হ্যাঁ। is quite impossible, কোয়াইট 100 ইম্পসিবল পয়েন্ট অনেক পয়েন্ট হ্যাঁ, considering the age and other criteria. হ্যাঁ। তো এইজন্য আমি ওই সময় চিন্তা করলাম আমার যে গোলটা আসলে কি? হ্যাঁ, আমার ফার্স্ট গোলটা হচ্ছে এমন একটা জায়গায় যাওয়া যেখানে আমি পিএইচডি শেষ করলে আমার পিআরটা সিকিউর হবে। সিকিউর হবে। হ্যাঁ, পিআরটা যদি সিকিউর হয় বাকি সবকিছু স্লোলি সিকিউরড হবে। হ্যাঁ, তো এইজন্য আমি চিন্তা করলাম আমি হচ্ছে তখন এপ্লাই করা শুরু করলাম ইউজুয়ালি তাসমানিয়া, পার্থে, হ্যাঁ, পার্থে কয়েকটা ইউনিভার্সিটি আছে এইগুলাতে। হ্যাঁ। আর হচ্ছে কুইন্সল্যান্ডে। কুইন্সল্যান্ড। এই কয়টা স্টেটে, আর ও হ্যাঁ, ডারউইন থেকেও আমি কল পেয়েছিলাম। চার্লস চার্লস ডারউইন থেকে। ডারউইন ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, ওইখানে একটা বাংলাদেশী সুপারভাইজার আছে, উনাকে অনেকবার আমাকে নিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হ্যাঁ, উনাকে না করে দেয়া লাগছে। আচ্ছা। কারণ ওইখানে আমি চিন্তা করে দেখলাম তাসমানিয়া আর ডারউইন চিন্তা করলে তাসমানিয়া ইজ মাচ বেটার। মাচ বেটার ডেফিনিটলি। আর ডারউইনে আমি অনেক লিমিটেশন শুনেছি কিন্তু আমি আসলে যেয়ে দেখিনি। হুম, আর হচ্ছে কুইন্সল্যান্ডেও আমার ইচ্ছা ছিল। কুইন্সল্যান্ডে আসলে আরেকটু ওয়েট করতে লাগো। কারণ আমি যখন এপ্লাই করছি তখন আসলে লাস্ট মানে অলরেডি সবগুলা ইউনিভার্সিটি তোমার হচ্ছে শেষ হয়ে গেছে হুম, স্কলারশিপের রাউন্ড। আচ্ছা, ইউজুয়ালি ইউনিভার্সিটিতে ২ টা থেকে ৩ টা হচ্ছে স্কলারশিপ রাউন্ড থাকে। আচ্ছা, এখন লাস্টটা হচ্ছে আমি যখন আমি সার্টিফিকেটটা পেলাম কমপ্লিশন সার্টিফিকেট তখন হচ্ছে অক্টোবর না নভেম্বর। হুম, তখন আসলে কোনটাই ছিল না। আচ্ছা, তখন কার্টেনে ছিল আর হচ্ছে ইউটাসে ছিল। এদের একটা ডিসেম্বরের রাউন্ড আছে। আচ্ছা, আচ্ছা, ওই রাউন্ডটাই হচ্ছে আমি হচ্ছে স্কলারশিপ পেলাম আরকি। কিন্তু ওইগুলায় যাইনি ২ টা কারণে যে আমি রিজিওনাল স্টেটে যেতে চাইছি। রিজিওনাল স্টেটের মধ্যে অবশ্যই পার্থ একটা বেটার। হ্যাঁ, আর অবশ্যই হচ্ছে তোমার তাসমানিয়া বেটার কাশ্মীর বেটার। দ্যান ডারউইন কনসিডার করা হুম, যায়। হুম, পার্থে যাইনি কেন এটা বলা ঠিক হবে না। অবশ্য যেখানে আমার এই সুপারভাইজার আমাকে এতটা হেল্প করছে, আচ্ছা, ডক্টর সুনজাইয়ুম। সে আমার জন্য এতটা ওয়েট করছে, আমিও চিন্তা করছি যে না, তার সাথে কাজ করা উচিত। সে আসলে বেটার টেক কেয়ার করবে হয়তোবা আমাদেরকে। হুম, হুম, তো এইজন্য আসলে তাসমানিয়া চুজ করছি। আমি তো বললাম যে যদি কারোর ২ টা কিউ1 জার্নাল থাকে, আইএসআই হ্যাঁ, ইনডেক্স জার্নালে কিউ1 জার্নাল এবং যদি কিছু কনফারেন্স পেপার থাকে, হুম। সে অস্ট্রেলিয়ার যেকোনো ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাবে। পিএইচডি ইয়া ফুলি পিএইচডি ফান্ডেড ফুললি স্কলারশিপ ফান্ডেড পাবে। পাবে। আচ্ছা, জাস্ট সিম্পল একটা জিনিস আমি আবারও রিপিট করি। ২ টা কিউ1 জার্নাল যদি কারো থাকে হুম, এবং কিছু কনফারেন্স ফলোড বাই কিছু কনফারেন্স পেপার থাকে, সাথে যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এর এক্সপেরিয়েন্স থাকে হুম, অথবা হচ্ছে কিছু অ্যাওয়ার্ড থাকে হুম, বা ফর এক্সাম্পল প্রোগ্রামিং অ্যাওয়ার্ড বা সামথিং, হুম, তাহলে সে ডেফিনিটলি 100% সিওর যে অস্ট্রেলিয়ার মোস্ট অফ দ্যা ইউনিভার্সিটিতে সে স্কলারশিপ পাবে। পাবে। আচ্ছা, আচ্ছা। কারণ এরা হচ্ছে ২ টা জিনিস দেখে। এটা হচ্ছে যে তোমার মাস্টার্সটা হুম, রিসার্চ মোড কিনা। যদি আচ্ছা, মাস্টার্স বাই রিসার্চ হয় তাহলে তুমি হাইয়েস্ট পয়েন্ট পাবা। আচ্ছা। যদি মিক্সড মোড হয় তুমি হচ্ছে হাফ পয়েন্ট পাবা। তখন হচ্ছে জিপিএ প্লাস হচ্ছে ২ টাই হচ্ছে কাউন্ট করে যে তোমার আসলে যখন ওরা সর্টিংটা হুম। করে। আর এমনি কি ডিরেক্ট ব্যাচেলর করে তারপর করা যাবে? পিএইচডি মানে আচ্ছা, অনেকে ধরেন ডিরেক্ট ব্যাচেলরস এর পরে করতে চায় পিএইচডি। তাহলে হ্যাঁ, ড কোনো ডিরেক্ট মাস্টার্স নাই তো? ব্যাচেলর এর পরে তোমাকে তো মাস্টার্স এ এপ্লাই করতে হবে। হ্যাঁ, মাস্টার্স এর স্কলারশিপ অস্ট্রেলিয়াতে খুবই রেয়ার।
হুম। যেমন আমি হচ্ছে জানি ইউটাসে আমাদের আইটিতে একটা স্টুডেন্ট আছে। মাস্টার্স বাই যেটা রিসার্চ মাস্টার্স না? বা রিসার্চ করে ফুললি ফান্ডেড। আচ্ছা। এরকম একটা যেটা আসলে কোয়াইট ইম্পসিবল মানে টু গেট, হ্যাঁ। প্লাস লাকি হওয়া লাগে যে ওইটার মধ্যে হুম, ইয়ে করা। আর সে যদি ইউজুয়ালি যদি কেউ মাস্টার্স করে, হুম, হুম, সে যদি খুব ভালো করে, সে হ্যাঁ, ওইটাকেই তোমার পিএইচডি করে নিতে পারে আর এক্সট্রা 2 ইয়ার্স করে। আই সি। মাস্টার্স 2 ইয়ার্স আর ইউজুয়ালি হচ্ছে অস্ট্রেলিয়ায় পিএইচডি হচ্ছে 3 1/2 ইয়ার্স টু আচ্ছা, 4 ইয়ার্স। আচ্ছা, এখন কেউ যদি মাস্টার্স 2 ইয়ার্স করে ফেলে, সে এক্সট্রা যদি আরো 2 ইয়ার্স করে তাহলে সে পিএইচডি ডিগ্রি পেয়ে যাবে। বুঝতে যদি পেরেছি। মাস্টার্সে সে আচ্ছা, আচ্ছা। এক্সেপশনাল পারফরম্যান্স দেখাতে পারে। তো তো তাহলে স্যার আমরা আপনার পিএইচডির অফারটা পাওয়া অ্যান্ড সব ফাইনালাইজ করা এগুলো একটু ডিটেইলে যাই। দ্যাট ইজ হোয়াট ওয়াজ ইওর ফার্স্ট টাইম? আপনি ১ম এ জানলেন যে অস্ট্রেলিয়াতে পিএইচডি ফুলি ফান্ডেড পিএইচডি করার জন্য আপনার ২ টা পাবলিকেশন লাগবে। রাইট? এরপরে লাইক হাউ ডিড ইউ স্টার্ট সর্টিং আউট মানে আপনি ইউনিভার্সিটি সর্ট আউট করছেন যা বললেন অ্যাকর্ডিং টু দ্য পিআর পার্সপেক্টিভ যে রিজিওনাল জায়গায় যাইতে হবে। কিন্তু ইউনিভার্সিটিতে যে পিএইচডি এক্সাক্টলি অফার গুলো আনছেন ধরেন কার্টিন থেকে বা ডারউইন থেকে, তাসমানিয়া থেকে এগুলি অফার গুলো আপনি কেমনে পেয়েছেন এক্সাক্টলি? হাউ ডিড ইউ এপ্লাই ফর দোজ? Yeah, good question. So the first step should be uh, to email the supervisors. আচ্ছা, So first step আমি কি করেছি? আমি হচ্ছে ইউনিভার্সিটি চুজ করছি। ফর আচ্ছা, এক্সাম্পল আমি তুমি এভাবে চুজ করতে পারো যে তুমি হচ্ছে 5 ইউনিভার্সিটি চুজ করলা। হুম, তার মধ্যে ৩ টা টপ করলা বা ২ হ্যাঁ, টা টপ করলা আর ২ টা মিডিয়াম রেঞ্জ মিডিয়াম, করলা, আরেকটা একটু ইয়ে করলা। হ্যাঁ, এখন সেখানে তোমাকে আবার একটা সর্টিং করতে হবে। হুম, তোমার গোলটা কি? সে একই কথা। হুম, তুমি যদি পিআরটা তোমার মেইন গোল হয়, তাহলে তুমি রিজিওনাল ইউনিভার্সিটি গুলাকে টপে রাখো। আচ্ছা, হুম, আর যদি তোমার ইয়ে হয় যে না আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ সিডনি বা মেলবোর্ন থেকে করে আমি চলে যাব। হ্যাঁ, তাহলে তুমি সেটাকে ফার্স্ট প্রায়োরিটি করো। হুম, এবার এখন থেকে তুমি যে রিসার্চ এর টপিকস হুম, সে অনুযায়ী তোমাকে হচ্ছে ইয়ে করতে হবে। তোমার যেটা ইন্টারেস্ট, রিসার্চ ইন্টারেস্ট সে হুম, অনুযায়ী তোমাকে ইমেইল ড্রাফট করতে হবে। যে বলতে হবে যে আমি এরকম ইন্টারেস্টেড। তো একটা ইমেইলের ড্রাফট রেডি করতে হবে। প্লাস সিভি রেডি করতে হবে। যে তুমি লিখলা যে আমি হচ্ছে এগুলা কাজ করছি, এগুলা ইন্টারেস্টেড হুম, হুম। করে তুমি হচ্ছে এবার প্রত্যেকটা ইউনিভার্সিটির ৫ থেকে ১০ জন সুপারভাইজারের লিস্ট করতে হবে। মানে একেকটা ইউনিভার্সিটি ৫ থেকে ১০ হ্যাঁ, জন। ৫ থেকে ১০ জন। সো আচ্ছা, ফর এক্সাম্পল আমরা হিসাবের সুবিধার্থে যদি 10 পিপল। হ্যাঁ, সো ৫ ইউনিভার্সিটি থেকে ৫০ টা ইমেইল অ্যাড্রেস লাগবে। আচ্ছা, যে ৫০ টার ওই ইমেইল সুপারভাইজার বা প্রফেসর যারা হচ্ছে পিএইচডি ক্যান্ডিডেট লুক করছে, হ্যাঁ, তাদের প্রোফাইলের সাথে তোমার প্রোফাইল ম্যাচ করতে হবে। আচ্ছা, র‍্যান্ডমলি করলে আসলে হবে না। আচ্ছা, এখন তুমি তাদেরকে ইমেইল করবা, ৫০ টা ইমেইল করলে হয়তোবা তুমি ১ টা বা ২ টা রিপ্লাই পাবা। আচ্ছা, নাও পাইতে পারো। আচ্ছা, তখন আরো ৫০ টা করো। ঠিক আচ্ছা, আছে? কিন্তু তোমার তো আসলে পজিটিভ রিপ্লাই লাগবে ১ টা বা ২ টা। হুম, তোমার তো নিশ্চয়ই ৫০ টা স্কলারশিপ লাগবে না। তোমার তো ১ টা বা ২ টা। এখন ১ টা বা ২ টা যদি তোমার তখন হচ্ছে যখন তুমি রিপ্লাই পাবা পজিটিভ, নেক্সট স্টেপ হবে হচ্ছে ইমেইল করার সময় কিছু জিনিস আরো একটু খেয়াল রাখা দরকার আছে। সেম ইমেইল সবাইকে লেখা যাবে না। আচ্ছা, এটা কোনো ইমেইল মার্কেটিং না। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে জব সার্চ করা। কাইন্ড হ্যাঁ, অফ পজিশন সার্চ করা, পিএইচডি পজিশন। হুম, তোমাকে কি করতে হবে? সুপারভাইজার প্রোফাইল দেখতে হবে। সে কি পাবলিকেশন করছে লাস্ট হুম, কাপল অফ ইয়ার্স এটা দেখতে হবে। দেখে ওইটা অ্যালাইন করতে হবে অথবা কোনো একটা পাবলিকেশন করছে, সেটা সে হুম, ফার্দার ওয়ার্ক করতে চায়। আচ্ছা, এখন ওই টপিকসটা তোমাকে হচ্ছে নোট ডাউন করতে হবে। আচ্ছা, ইমেইলের মধ্যে লিখবা যে আমি এটা কাজ করছি। হুম, হুম। এই ফার্দার আমি এই বিষয়ে তুমি কাজ করতে চাই। যেটা আমার ইন্টারেস্ট আর তোমার ইন্টারেস্ট হচ্ছে অ্যালাইন। যেমন ধরেন স্যার আপনারটা বলেন তো একটু এক্সাম্পল হিসাবে তাইলে ধরেন ওরা একটু বেটার আইডিয়া হবে যে আপনি কিসে করতে চান, আপনি ইমেইলটা কিভাবে লিখছেন? আচ্ছা আমার রিসার্চ ছিল মাস্টার্সে হ্যাঁ, ই-লার্নিং এর উপরে, ই-লার্নিং অনলাইন হ্যাঁ, লার্নিং এর উপরে। আচ্ছা, অনলাইন লার্নিং এ আমি হচ্ছে রিকমান্ডার সিস্টেম করছি। হুম, আমার এই পেপারটাও বেশ অনেক 100 এর উপরে সাইটেশন হয়ে গেছে। এটা হচ্ছে আমি Google সার্চ ইঞ্জিনের সাথে হ্যাঁ, আমি হচ্ছে রিকমেন্ড দিছি Google সার্চ হুম, ইঞ্জিনে। যে কেউ যদি Google সার্চ ইঞ্জিনে সার্চ দেয়, সে আসলে পার্সোনালাইজড এডুকেশনাল ম্যাটেরিয়াল রিকমেন্ড পায় স্টুডেন্টরা। হুম, এতে কি হয় তার লার্নিং আউটকাম বেটার হয়। সে যদি মনে করো আমি একটা সার্চ দিলাম আই ওয়ান্ট টু লার্ন জাভা হ্যাঁ, ফর এক্সাম্পল। এখন জাভা তো আসলে Google তো আমাকে আ অনেক কিছু অনেক রিটার্ন করে। কিছুই দিবে, হ্যাঁ, হান্ড্রেডস অফ পেজ রিটার্ন করে। পেজ ফার্স্ট করবে, 10 বা 10 বাই 10 করে পার পেজে। এখন আমি কি করছিলাম? ওইটা হচ্ছে কিছু অ্যালগরিদম ইউজ করে আমি হচ্ছে ওইটাকে টপ ৫ দিতাম। হ্যাঁ, যে টপ ৫ এর মধ্যে কোনো এড থাকতো না। Google কি করে? যে বেশি পে করে Google AdSense এ তাদের ওয়েবসাইট গুলো আগে দেয়। কিন্তু আমি আচ্ছা, কি করছি? টপ ৫ গুলা হচ্ছে ওখান থেকে র‍্যাংকিং করে র‍্যাংকিং অ্যালগরিদম দিয়ে আমি হচ্ছে টপ ৫ দিতাম যে টপ ৫ গুলো আসলেই মানে ওই স্টুডেন্টের দরকার। হুম, এই স্টুডেন্টের কিভাবে প্রোফাইল করতাম? এই স্টুডেন্টের প্রোফাইলিং করতাম। যে স্টুডেন্টের যে একাডেমিক রেকর্ড এটা আমি ইউনিভার্সিটি থেকে ফেচ করছি।
আচ্ছা। এখন তার একাডেমিক রেকর্ড অনুযায়ী আমি তাকে হচ্ছে প্রোফাইলিং করতাম যে মিডিয়াম, বিগিনার লেভেল, মিডিয়াম লেভেল হুম, অর দ্য মাস্টার লেভেল। হুম, এখন ওই অনুযায়ী ওই সিস্টেমটা যখন আমি সার্চ দিতাম তাকে রিকমেন্ড করত। আচ্ছা। যদি মিডিয়াম হয় তাকে একরকম রেজাল্ট দিত। কেউ যদি অ্যাডভান্স লেভেল হয় তাকে একরকম রেকর্ড করত। হুম, এখন আমার যেহেতু এটা ছিল আমি চাচ্ছিলাম যে এটা আসলে ফার্দার স্টাডি করা মাস্টার্স সরি হুম, পিএইচডির জন্য। পিএইচডিতে আমি যখন এই যে প্রোফাইলগুলা করলাম, সুনজা হচ্ছে এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড এআই নিয়ে কাজ করে। মানে আপনার সুন্দরতা আপনার প্রফেসর যে হ্যাঁ, যে হ্যাঁ, আমার হ্যাঁ, যার আন্ডারে আর আমি যারা পিএইচডি শেষ করলাম। পিএইচডি করছেন সে আচ্ছা। হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হচ্ছে তোমার অনলাইন লার্নিং নিয়ে কাজ করে। হ্যাঁ, মেক্সিমাম কাজগুলো তার। হ্যাঁ, তাকে যখন আমি বললাম যে আমি এটাতে কাজ করতে চাই এবং ফার্দার আমি আরো এক্সটেনশন করতে চাই, তখন সে দেখছে না আমার তার রিসার্চ আমার রিসার্চ ম্যাচ করে গেছে। হুম, প্লাস আমি যখন তার যে প্রজেক্ট প্রপোজাল ছিল এবং আমার যে থিংকিং ছিল অলমোস্ট অ্যালাইনড ছিল যে আমরা আসলে আচ্ছা, পিএইচডিতে কি করতে চাই। আচ্ছা, তখন সে আমাকে পজিটিভ রিপ্লাই করছে। আচ্ছা, সেম কাহিনী হয়েছে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড থেকে আমাকে যে ইউনিভার্সিটি অফ ইউএনএসডব্লিউ থেকে যে রিপ্লাইটা পাইছি, হুম, সেও হচ্ছে এডুকেশন টেকনোলজি নিয়ে কাজ করে। হুম, হুম, সেম কার্টেনেও হচ্ছে অবশ্য আরেকটা টপিক ছিল সেটা আমার একটা পেপারের ছিল ওটা হচ্ছে স্পেশাল ক্রাউড সোর্সিং হ্যাঁ, এবং সে আবার ওইটা ইন্টারেস্ট হয়েছিল। আচ্ছা, এইজন্য তোমাকে যখন সে অ্যালাইন হয় যে হ্যাঁ, দেখেন না এই ছেলেটা মাস্টার্সে এটার কাজ করছে এবং হ্যাঁ, পিএইচডি তে এটাই কাজ করছে এবং তার যখন ইমেইল করতে হয়, ইমেইলের সাথে রিসার্চ প্রপোজালও দিতে হয়। আচ্ছা। যে আপনি কি নিয়ে হ্যাঁ, কি পিএইচডি নিয়ে আমি হ্যাঁ, এটা এটা যেহেতু তুমি হচ্ছে পিএইচডি করোনি, হ্যাঁ, ইটস ডাজন্ট নিড টু বি পারফেক্ট। হ্যাঁ, বাট হ্যাঁ, এট লিস্ট সে দেখতে চায় সুপারভাইজার যে তুমি আসলে বোঝো কিনা। রিসার্চ তুমি যেহেতু মাস্টার্স করছো, হ্যাঁ, নিশ্চয়ই তুমি একটা পিএইচডি প্রপোজাল লিখতে পারো। হ্যাঁ, এক্সপেক্ট করা যায়। হুম, তো এখন ওই প্রপোজাল, তোমার প্রোফাইল এবং সুপারভাইজার যাকে তুমি ইমেইল করতেছো, এই ৩ হ্যাঁ, টা অ্যালাইনড হতে হবে। আচ্ছা, তাহলেই তোমাকে সে পজিটিভ রিপ্লাই দিবে। আচ্ছা, কিন্তু তুমি যদি সেম জিনিস সবাইকে পাঠাও, হুম, তাহলে আসলে কেউ কোনদিন রিপ্লাই পাবে না। আচ্ছা, 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 তাহলে তো জাস্ট স্প্যামিং হলো বা ইমেইল মার্কেটিং কাইন্ড অফ থিংস হ্যাঁ, হলো। হ্যাঁ, ঠিক আছে? এজন্য তোমাকে এই ৩ টা জিনিস রেডি করতে হবে যে তুমি কি বিষয়ে করবা তার প্রপোজাল। তোমার অবশ্যই সেটা তোমার এক্সপেরিয়েন্স থাকতে হবে হুম, মাস্টার্সে। প্লাস তুমি হচ্ছে ওই সুপারভাইজার কি বিষয়ে কাজ করতে চাচ্ছে। আচ্ছা, ওইগুলো একটু পড়তে হবে। প্রত্যেকের সুপারভাইজার যখন তুমি রিপ্লাই মনে করো তুমি ৫০ টা করলা বা ১০ টা করলা, তার মধ্যে ১০ টা একটু টপ প্রায়োরিটি দিলা। হুম, ওই সুপারভাইজারদের প্রোফাইলে যে তাদের রিসেন্ট পাবলিকেশন গুলো ডাউনলোড করতে হবে, করে পড়তে হবে একটু। আচ্ছা, আচ্ছা, পড়ে ওইখান থেকে আইডিয়াটা তাকে বলতে হবে। সে তখন বুঝবে ও তাই তো সে আমার পেপার পড়ছে। হ্যাঁ, সে তো তাহলে আমার রিসার্চ সম্পর্কে বেশ ইন্টারেস্টেড। সে ইন্টারেস্টিং। এটা ফার্দার স্টাডি করতে চায়। সে অবশ্যই তোমাকে সে তখন রিপ্লাই দিবে। আচ্ছা, আচ্ছা। তারপর স্যার আপনার ফাইনাল পিএইচডির মেইন টপিকটা এটাই ছিল। আপনার অনলাইন ই-লার্নিং আচ্ছা অ্যান্ড আমি এআই কি নিয়ে। করছি আমি হচ্ছে পিএইচডি তে হুম, আমি হচ্ছে মেশিন লার্নিং ইউজ করে আমার হচ্ছে স্টুডেন্টের হচ্ছে ইমোশন ডিটেক্ট করতে পারে। আচ্ছা, আমরা যে হচ্ছে এই যে পিসি ইউজ করি, হুম, পিসি ইউজ করার সময় আমরা হচ্ছে কিবোর্ডে চাপি, তারপরে হচ্ছে বিভিন্ন অ্যাকশন নেই, তারপরে মাউস ক্লিক করে বিভিন্ন হুম, করি, এসব অ্যাক্টিভিটি লগ ডাটা। এই অ্যাক্টিভিটিস গুলা থেকে স্টুডেন্ট হচ্ছে এনগেজড কিনা হ্যাঁ, আর ডিসএনগেজড কিনা, আচ্ছা, প্লাস সে হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে কিনা আচ্ছা, সেটা ডিটেক্ট করতে পারে। আচ্ছা, ডিটেক্ট করার পরে শুধু যদি আমার সিস্টেম দেখে যে এই স্টুডেন্ট হচ্ছে ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ, তাকে সে মোটিভেশন দেয়। ফর আচ্ছা, এক্সাম্পল, ডোন্ট গিভ আপ, হুম, হুম, ডোন্ট বি স্যাড, সামথিং লাইক দিস। হ্যাঁ, ঠিক আছে? সেটাকে গিভ আপ করে, কিছু পার্সোনালাইজ ম্যাটেরিয়াল দেয়। হ্যাঁ, এতে হয় কি স্টুডেন্ট তখন হয় কি যে যখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে ইউজুয়ালি কি হয়? সে তখন দূর আমি করব না। আই ওয়ান্ট টু লিভ। হুম, সে ওইটা করে না। এই জিনিসটা আচ্ছা, কমে যায়। কমে যাওয়ার কারণে সে ঠিক আছে সে আরেকটু এনগেজড হয়। সে হুম, যখন সে রিলেটেড ম্যাটেরিয়াল পায় সে আরো বেশি এনগেজড হয়। হুম, সে আবার দেখা যাচ্ছে আবার ট্রাই করে। করে তখন হচ্ছে সাকসেস হয়। এটা হচ্ছে আমি ট্রায়াল করে দেখছি ইউনিভার্সিটি তাসমানিয়াতে হচ্ছে আমরা ট্রায়াল করছি হুম, ওই সফটওয়্যারটা। আমি নাম দিছি হচ্ছে ভি টিউটর, মাই ভার্চুয়াল টিউটর। আচ্ছা, এটা আমার আরো হচ্ছে আরো আমার এর কিছু ড্রিম আছে এটা নিয়ে। হুম, কারণ আমি আসলে এমন একটা সফটওয়্যার বানাতে চাই যে আসলে আমার যখন টিউটর থাকে পাশে, হুম, হুম, যে আমাদের যখন বাসায় আমরা টিউটর হায়ার করি, সে যেমন আমাকে দেখে সবকিছু বোঝে, হুম, আমি চাই যে এরকম কেউ থাকবে সে আমাকে পড়াবে। আমি হুম, তার সাথে সবকিছু শেয়ার করব। বেশ মানে বাট সফটওয়্যার আরকি মানে হ্যাঁ, সে আসলে আমাদের যে সফটওয়্যারই হবে। কম্পিউটার হ্যাঁ, পিসি কম্পিউটারই থাকবে। হ্যাঁ, সে আমার সবকিছু বুঝবে। সে আচ্ছা, আমার ফেস দেখে বুঝবে। আমার অ্যাকশন দেখে বুঝবে। যেমন তুমি আচ্ছা, দেখে বুঝতেছো যে হুম, আমি কি করতেছি। হুম, তুমি তার ক্যামেরাটা হবে আয়ের মতো। হুম, ঠিক আছে? আমার ফিজিক্যাল এক্সপ্রেশন সবকিছু করে সে আমাকে আমার মতো করে পড়াবে। তাহলে আমার হচ্ছে ওই টিউটরটা লাগবে না। সরি যে আসলে যারা টিউটরিং তাদের আসলে হ্যাঁ, হ্যাঁ, টাফ হয়ে যাবে। কিন্তু আসলে ভবিষ্যতে এরকমই হবে যে আমরা আসলে হিউম্যানের অনেক কাজই রিপ্লেস হয়ে আসলে এআই যাবে নিয়ে হ্যাঁ, যাবে। আচ্ছা, তা আচ্ছা, আমি যেটা করছি যে আমি আমার ওইটা ট্রায়াল দিয়েছি তাসমানিয়াতে মাস্টার্স হুম, স্টুডেন্টের উপরে, প্লাস আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টের উপরে, প্লাস পাকিস্তানেও ট্রায়াল হইছে, প্লাস বাংলাদেশেও ট্রায়াল হইছে। আচ্ছা, সেখানে খুবই পজিটিভ অলমোস্ট 90% এর বেশি আসলে আমি স্যাটিসফ্যাকশন রেট প্লাস অ্যাকুরেসি, ডিটেকশন অ্যাকুরেসি পেয়েছি। হুম, 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 অ্যান্ড ওইটা নিয়ে আসলে আমার আরো ভবিষ্যৎ কিছু পরিকল্পনা আছে যেটা এটা আসলে আমি হুম,
আরো ফার্দার ডেভেলপ করে এটাকে আমি আসলে সেল করতে চাই বা আচ্ছা, মার্কেটিং আচ্ছা। করতে চাই। দেখা যাক আচ্ছা, সেটা আচ্ছা। ইনশাআল্লাহ কি হয়। সো সো তারপর আপনি বেসিক্যালি পজিটিভ রিপ্লাই পাইলেন আমাদের UTAS এর প্রফেসর থেকে, কার্টিন থেকে, UNSW, ডারউইন, এই ৩-৪ ইউনিভার্সিটি থেকে পেলেন। তারপরে অ্যান্ড দেন তারপর হোয়াটস দ্য নেক্সট স্টেপ? আফটার ইউ গেট আ পজিটিভ রেসপন্স আপনি এরপরে কি করছেন? লাইক দ্য ভেরি নেক্সট স্টেপ? যখন পজিটিভ রেসপন্স পেলাম তারপরে ওরা অফার লেটার পাঠালো। হুম, হুম, অফার লেটার অ্যাকসেপ্ট করতে হয়। করার পরে আসলে ওরা তখন ওদেরই আমার মনে নেই ভিসা ডিপার্টমেন্ট কাইন্ড অফ ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, হুম, ভিসা ডিপার্টমেন্ট থেকে ইমেইল আসে যে তুমি ভিসা করো। হুম, আর ওদের তখন যদি তুমি ইউনিভার্সিটি থেকে ইন্স্যুরেন্স কিনতে চাও তাহলে হুম, ইউনিভার্সিটি অফার দেয়, এটা তো জানোই। হুম, হুম, আর হচ্ছে তুমি নিজেও পার্সোনালি ইন্স্যুরেন্স কিনতে পারো। হুম, হুম, তো এগুলা কেনার পরে ভিসা হচ্ছে ইউজুয়ালি ২ ভাবে এপ্লাই করা যায়। একটা তুমি হচ্ছে এজেন্টের থ্রুতে করতে পারো, হুম, তবে হুম, নিজেও করতে পারো। আচ্ছা, তবে আমার ওই যে ফ্রেন্ডটা আছে, যে কানাডার ফ্রেন্ডটা, যে হুম, আমার বেস্ট ফ্রেন্ড, সে আমাকে বলছে কি, "তুই যদি নিজের ভিসা নিজে এপ্লাই করতে না পারিস, তাহলে হুম, তোর পিএইচডি করার দরকার নেই।" হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তো এখন হচ্ছে কারণ ইংলিশ পড়বা, পড়ে বুঝে পরে করবা। আনসার করবা। হ্যাঁ। দ্যাটস অল। ঠিক আছে? তো এজন্য হুম, আমি হচ্ছে আমার প্লাস হচ্ছে আমার পুরা তখন এই যে ৩ টা বাচ্চা, আমরা ৫ জনের হুম, ভিসার অ্যাপ্লিকেশন আমিই করছি। আমার প্রায় আচ্ছা, ৩-৪ দিন টাইম লাগছে টোটাল জিনিসটা করতে। হুম, কিন্তু আমি করছি ভিসা অ্যাপ্লিকেশন করার পরে উইদিন 1 উইক অর 10 ডেজ এর মধ্যে আমরা ভিসা দিয়ে দেই। আচ্ছা, আচ্ছা। তারপর আপনি পরে অ্যাকচুয়ালি আসছেন অস্ট্রেলিয়া কবে? ২০২১ এ না আচ্ছা, আমি হচ্ছে স্কলারশিপ পেলাম হচ্ছে ২০১৯ এর শেষে আচ্ছা। ডিসেম্বরে। কিন্তু আমি তখন বা মা মালয়েশিয়া থেকে মুভ করে বাংলাদেশে গেলাম। হুম, হুম। বাংলাদেশে যেয়ে আমি হচ্ছে ভাবলাম যে আমি বাবা-মার সাথে অনেকদিন থাকি না, একটু থাকি। যে আর আচ্ছা, কবে আসলে যাওয়া হবে। একটু থাকলাম হ্যাঁ, ২ মাস। তারপরে ভিসা-টিসা করলাম ওখান থেকে। করার পরে যখনই আমি হচ্ছে ডলার কিনতে যাব, হুম, হুম, তখন ডলার কিনে ঢুকতেছি, তখন থেকে স্কট মরিসন, দ্য প্রিভিয়াস প্রাইম মিনিস্টার, হুম, হুম। বলতেছে যে হচ্ছে ফ্রম দ্য নেক্সট ডে অর মেবি নেক্সট ডে আফটার, যে হচ্ছে বর্ডার ক্লোজ। ও ফর কোভিড আরকি। হ্যাঁ, ডিউ টু হ্যাঁ, কোভিড। হ্যাঁ। তো সেজন্য আমি আসতে পারলাম না। আচ্ছা, আচ্ছা। পুরা ২০২০ সাল হচ্ছে আমি হচ্ছে বাংলাদেশে ছিলাম। ২১ সালের ডিসেম্বরে হচ্ছে আমি অস্ট্রেলিয়া আসছি। ও এখন সো ২০ তখন আপনার পিএইচডি শুরু হয় নাই না, এজন্য এখন পিছায় গিয়েছে। এখন হ্যাঁ, যখন এরা স্কলারশিপ অফার দেয়, হ্যাঁ, হ্যাঁ, তখন অফারটার তোমার ডিউরেশন থাকে 1 ইয়ার্স এর জন্য। ভ্যালিডিটি থাকে। হ্যাঁ, তখন আমি এদেরকে বললাম যে, "দেখো আমার তো আসলে স্কলারশিপ শেষই হয়ে যাচ্ছে। হ্যাঁ। তাহলে এখন কি করবে?" এখন ওদের জন্য সবকিছু নতুন। যে আসলে কি করবে আসলে? হুম, তখন ইউনিভার্সিটি অফ তাসমিনে আমাকে কনসিডার করলো। হয়তোবা আরো কিছু করছে, আরো কিছু স্টুডেন্টকে কনসিডার করে বলল, "আচ্ছা ঠিক আছে, নভেম্বর মাসে যেয়ে", কারণ ডিসেম্বরে আমার হচ্ছে স্কলারশিপ শেষ হয়ে যাচ্ছিল। হুম। নভেম্বর মাসে যেয়ে ওরা আমাকে বলল, "তুমি অনলাইনে শুরু করো।" আচ্ছা। তখন আমি হচ্ছে স্কলারশিপ সেভ করার জন্য অনলাইনে হ্যাঁ, শুরু করলাম। অনলাইনেই তখন আমার হচ্ছে সুপারভিশন শুরু হলো। হ্যাঁ। অনলাইনে আমাকে ইন্টারভিউ নিল। ইন্টারভিউতে আচ্ছা। না, বাস হুম, ফ্যামিলিয়ারাইজেশন হুম, হলো। হওয়ার পরে আমি হচ্ছে শুরু করলাম। তবে ইন্টারেস্টিং জিনিসটা ছিল, সেটা আমি আসলে থ্যাঙ্কফুল টু ইউনিভার্সিটি অফ তাসমানিয়া। তো আমাদের একটা গ্রুপ ছিল তখন। হুম, যারা হচ্ছে প্রায় 60 পিপল, ক্লোজ টু 60 পিপল ছিল। হুম, সেখানে হচ্ছে কি, ওই সময়ে যারা অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে হুম, স্কলারশিপ পেয়েছে কিন্তু কেউ আসতে পারেনি, হুম, জাস্ট বর্ডার ক্লোজার এর জন্য, তাদের নিয়ে আমরা একটা গ্রুপ করছিলাম হুম, ফেসবুকে। হুম। সেই গ্রুপটার মানে আমি রিটার্নিং টু অস্ট্রেলিয়া সামথিং, বাট আমি নাম দিয়েছিলাম হচ্ছে গ্রুপ অফ ফ্রাস্ট্রেশন। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। কারণ সবাই খালি ওই গ্রুপে ফ্রাস্ট্রেশন কথা বলতো, যে স্কলারশিপ পেয়েছি এত কষ্ট করে কিন্তু যেতে পারতেছি না বর্ডার হুম, ক্লোজ। তা এখন সেখান থেকে আমি জানতে পারলাম ইউনিভার্সিটি অফ তাসমিনিয়া হচ্ছে একমাত্র ইউনিভার্সিটি যে আমাকে স্কলারশিপ বাংলাদেশে পাঠায় দিত থ্রু ওয়েস্টার্ন ইউনিয়নে। ড্যাম! এইটা আচ্ছা, হচ্ছে শুধুমাত্র ইউনিভার্সিটি অফ তাসমানিয়ায় করছে, ইউনিভার্সিটি মানে অস্ট্রেলিয়া এতগুলো ইউনিভার্সিটির মধ্যে। যে আচ্ছা। আমি যতদিন ছিলাম, ওই যে অলমোস্ট 13 অর 14 মান্থস, হুম, এই 13-14 মাসে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ওরা আমাকে ফুল স্কলারশিপের টাকা বাংলাদেশে পাঠায় দিত। প্লাস আমি ওই সময় ফ্রিল্যান্সিং ও করতাম। আমার যেহেতু ফ্রিল্যান্সিং বন্ধ করিনি। ওখান হ্যাঁ। থেকে আমার একটা ভালো ইনকাম হতো। বেশ রিচ ছিলাম তখন আমি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? এনিওয়েজ তখন ফ্রাস্ট্রেশন ছিল কারণ আসতে পারতাম না। আর আসলে রুমের মধ্যে বসে পিএইচডি কিভাবে হয়? হুম, হুম, তো যাই হোক, আমার সুপারভাইজার আমাকে খুবই এনকারেজমেন্ট দিছে যে, "না, আসবা, একসময় আসবা।" তারপরে তো যে যখনই বর্ডার খুললো তখন টিকিট বুক করলাম, ক্যানসেল। 2nd টাইমে করলাম, আবার ফ্লাইট ক্যানসেল। আচ্ছা। তারপরে হচ্ছে 25শে ডিসেম্বর ২০২১ এ হচ্ছে আমরা এখানে অস্ট্রেলিয়ায় আসছে। ফাইনালি ঢুকতে পারি। তো বাই দ্যাট টাইম আপনার পিএইচডি 1 ইয়ার শেষ। না অলমোস্ট 14 মান্থ শেষ হয়ে গেছে। 14 মান্থ শেষ হয়ে গেছে আর পিএইচডি। অস্ট্রেলিয়া পিএইচডি একটা নিয়ম আছে, ফার্স্ট ইয়ারের শেষে একটা কনফার্মেশন রিভিউ হয়। আচ্ছা, সে কনফার্মেশন রিভিউ তোমার হচ্ছে প্রজেক্ট প্রপোজাল, যেটা তুমি হুম, করবা নেক্সট কাপল অফ ইয়ার্স এর জন্য, সেটা তোমার ফাইনাল দেখতে চায়। আচ্ছা। অল প্ল্যান, অল মাইলস্টোন গোল সবকিছু হচ্ছে তোমার সেটআপ থাকতে চায়। হুম, হুম, ওইটাই হচ্ছে পাস ফেল আসলে।
আচ্ছা, ওইখানে যদি তুমি খারাপ করো তোমার স্কলারশিপ আর কন্টিনিউ করে না ওরা। আচ্ছা। তো ওইটা আমি বাংলাদেশে থাকতেই করছি। সো টাফ ছিল ওই সময় হুম, যে বাংলাদেশে থাকতেই আসলে আমি ওটা করে তারপরে হচ্ছে আমি অস্ট্রিয়াতে আসি আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখানে আসার পরে আপনি ইভেনচুয়ালি পিএইচডি করার পরে আপনি এখানের একাডেমিক টিউটরও হয়ে গিয়েছেন বোধহয় আইটির ডিগ্রি। ওইটা কেমনে হইলো এন্ড হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড করি, আমি যখন অস্ট্রেলিয়ায় ঢুকলাম হুম, হুম, তখন যখন আমি অস্ট্রেলিয়ায় ঢোকার পরে অস্ট্রেলিয়ায় যেদিন আমি ফার্স্ট মেলবোর্নে পা রাখলাম হুম, হুম। তখন কাইন্ড অফ ওরা হচ্ছে আমাদেরকে এইভাবে ট্রিট করতো আমরা হচ্ছে ভাইরাসের মনে একটা বোম। মানে নতুন ঠিক আসছেন আছে, যেহেতু আচ্ছা হ্যাঁ। হ্যাঁ অস্ট্রেলিয়া হচ্ছে ভাইরাসের বোম। হুম, এমনকি আমি গাড়ি কিনতে গেছি মেলবোর্নে থাকতে। হুম, হুম, সবচেয়ে মজার ব্যাপার কি আমার স্পষ্ট মনে আছে, সেই গাড়ি যে আমাকে সেল করবে, সেলার সে আমাকে বলতেছে স্কট মরিসনকে হচ্ছে গালাগালি দিচ্ছে তারা। আচ্ছা, সে বলছে তোমাদের ও বর্ডার খুলে গেছে এবং তোমাদের দিয়ে হচ্ছে অস্ট্রেলিয়ায় কোভিড ছড়ায় যাচ্ছে। সে আচ্ছা, ডাইরেক্টলি আমাকে এই কথাটা বলছে। আচ্ছা, আমি আচ্ছা। আসলে কিছু বলার ছিল না। হ্যাঁ, ওই জিনিসটা আসলে ওইরকম ছিল ওই মুহূর্তটা। হুম, হুম, তারপরে বাসা ভাড়া কেউ দিত না। খুবই টাফ একটা সময় ছিল। তো যাই হোক তারপরে মেলবোর্নে ছিলাম। মেলবোর্নে আমরা ২১ দিন কোয়ারেন্টাইন করছিলাম। আচ্ছা, আচ্ছা। একটা বাসা ভাড়া নিছিলাম, সেই বাসায় কেউ আসতে পারত না। হুম, হুম, তবে আমার ওখানে কিছু ফ্রেন্ডস ছিল। তারা আমাকে এসে খাবার বাইরে বারান্দায় রেখে যেত। আচ্ছা, আচ্ছা। আসলে সেগুলা আ আসলে অনেক টাফ হ্যাঁ, ডেজ ছিল। তা যাই হোক, তো সেখান থেকে তো তাসমিনে আসলাম। তাসমিনে আসার পরে আবারও আমার সুপারভাইজার হেল্প করছে। তাসমিনে তো বাসা পাচ্ছি না। হুম, হুম, তাসমিনে ওই সময় তাসমিনে তো আরো বেশি স্ট্রিক্ট ছিল কোভিড এর হুম, হুম, সময়। তোমরা জানো মনে হয়। তো ওই সময় বাসা পাচ্ছি না। তখন আমার সুপারভাইজার, আমার তো আসলে সুন জাইয়ুম হুম, প্লাস হুম। আরো একজন সুপারভাইজার আছে হচ্ছে ডক্টর রবার্ট। আচ্ছা, আচ্ছা, উনি হচ্ছে এআই এর স্পেশালিস্ট ইউটাসের কম্পিউটার সায়েন্সের। তার ওয়াইফও আমার সুপারভাইজার, ডক্টর আচ্ছা, আচ্ছা, নাদিয়া ওয়েলিংটন। তা উনারা হচ্ছে উনাদের একটা বাসা ওরা নতুন কিনছে। উনার যে মুনার বাসাটা সে হচ্ছে আমাদেরকে বলল, "থাকো তোমরা এখানে।" আচ্ছা, আমরা আচ্ছা। রেন্ট দিতাম। তো হ্যাঁ, হ্যাঁ। সেখানে আমরা 11 মান্থ ছিলাম। আচ্ছা, আচ্ছা। তো এটা আসলে হুম, আল্লাহ প্রদত্ত এগুলা হচ্ছে হেল্প গুলা সে করছে। কারণ ওই সময় আচ্ছা, বাসা পাওয়া ইম্পসিবল ছিল। আমরা চলে আসতেছি। তারা হচ্ছে বাসায় ওরা 11 মান্থ আমাদের কাছে রেন্ট দিছিল। ওই বাসায় থাকতাম। আমরা আসার আগে তারা ফোম-টোম থেকে করে খাট-টাট থেকে যাবতীয় বেসিক জিনিস গুলা তারা কিনে রাখছিল। আচ্ছা, 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 তাহলে এটা বুঝতে হবে যে অস্ট্রেলিয়ানরা আসলে কতটা কাইন্ড হয় আসলে। আচ্ছা, আচ্ছা, যে আমি আসতেছি তারা হচ্ছে সবকিছু প্রিপেয়ার করে রাখতেছে আমার আচ্ছা, আচ্ছা। সুপারভাইজার। হুম, হুম, তো আসলাম, আসার পরে আসলে ওটা থাকলাম। তারপরে আস্তে, আস্তে পিএইচডি করলাম। তারপরে হচ্ছে ২০২২ সাল থেকে ২২ ২২। হুম, ২২ সাল থেকে আমি তখন হচ্ছে ওই যে আ টিউটরিং করা শুরু করলাম। হুম, ২২ সাল থেকে আমি হচ্ছে তোমার আমাকে কিছু কোর্স দিল ৪ টা হুম, না আমাকে হচ্ছে ২ টা কোর্স দিল, ৪ টা ক্লাস নিতে হতো সপ্তাহে। আচ্ছা, তা সেটা আমি করলাম। করার পরে ওরা হ্যাপি হইছে। পরের সেমিস্টারে আমাকে হচ্ছে আরো আ ৪ টা থেকে ৬ টা দিল। আচ্ছা, আচ্ছা, ৬ টা দেওয়ার পরে তা গেল। তারপরে ওই সেমিস্টারে করলাম ৬ টা। তখন আমি হচ্ছে হলাম বেস্ট অ্যাওয়ার্ড পাইলাম যে স্টুডেন্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড। আচ্ছা, আচ্ছা। তারপরে হচ্ছে আমি ওই সেমিস্টারে আবার হচ্ছে লাস্টের দিকে আমি আবার ডাটা সায়েন্টিস্ট এর জব পাইলাম ইউটাস থেকে। ইউটাস থেকেই। আচ্ছা, ওরা ফুল টাইম একটা অফার ছিল। আচ্ছা, আচ্ছা, এখন কোনটা করি? আবার ওই সেমিস্টারেই ওরা হচ্ছে আমাকে ৯ টা ক্লাস দিছে এবার। আচ্ছা, আচ্ছা। আস্তে, আস্তে তারা বাড়াচ্ছে। হুম, এখন আমি তো যেকোনো একটা, আবার ইউনিভার্সিটি বলল কি যেকোনো একটা নিতে হবে। ২ টা করা যাবে। হুম, তখন আমি চিন্তা করলাম যে ডাটা সায়েন্টিস্ট একটু করে দেখি কেমন হুম, লাগে। হুম, তখন ওইটা করলাম। করে, করে তো হচ্ছে গত বছর জুন পর্যন্ত করলাম। পরে হচ্ছে ইউটাসের ওই যে ফান্ডিং ক্রাইসিস এর কারণে ওটা আসলে প্রজেক্টটা এক্সটেন্ড করেনি। হুম, তবে ওরা হচ্ছে পজিশন ক্রিয়েট করতেছে। ওরা যেকোনো সময় ওই জিনিসটা আবার স্টার্ট করবে। আচ্ছা, তবে ওটা যেটা আমরা করি ওই প্রজেক্টটা সিমিলার একটা প্রজেক্ট করি সেটা হুম, হুম, হচ্ছে আমি সপ্তাহে ২ দিন করি ফুল ডে। আচ্ছা। তো আর আর প্লাস হচ্ছে ক্লাস নেয়া লাগে। তা ওই কখনো ক্লাস বেশি নেয়া লাগে, কখনো ওইটা করা লাগে, কখনো এটা এই জিনিসটা আসলে করা লাগে। হুম, আর ইউজুয়ালি আমি হচ্ছে এখন আ আমাদের পজিশনের নাম হচ্ছে টিচিং স্টাফ, একাডেমিক ক্যাজুয়াল টিচিং স্টাফ। সো হুম, হুম, আমরা হচ্ছে সেমিস্টারে মার্কিং করি, ক্লাস নেয়া লাগে, রিসার্চ হুম। স্টুডেন্ট থাকে তাদের সুপারভিশন করা লাগে। সবকিছু মিলিয়ে আসলে করা লাগে। তো আপনি তো এগুলি সব মানে মেইনলি আইটি ডিপার্টমেন্টেরই মানে আইটি যত ক্লাস হয় ব্যাচেলার্স এর ব্যাচেলর স্টুডেন্টদের প্লাস মাস্টার্স দুটাই নিতে ব্যাচেলার্স হয়। প্লাস মাস্টার দুটো নিতে। এমনি স্যার এই পুরা সময় আপনার পিএইচডির সময় যে আপনি এত কিছু করলেন, টিউটরিং করলেন এন্ড দেন ডেটা সায়েন্টিস্ট ছিলেন। এর মধ্যে ইউটাস থেকে আপনাকে যে পিএইচডি তো ফুললি ফান্ডেড কিন্তু আপনার লিভিং এক্সপেন্স এর দিকে কিরকম একটা অ্যামাউন্ট দিত যেটা আচ্ছা, হেল্পড ইউ এখানে আরকি? অস্ট্রেলিয়াতে স্কলারশিপ আসলে 2 টাইপস হয় হুম, ইউজুয়ালি। হুম। একটা হচ্ছে ফুললি ফান্ডেড হ্যাঁ, টিউশন ফি। হ্যাঁ,
আর আদার্স যেসব অ্যামেনিটিস ফিটিস আছে ডিফারেন্স হ্যাঁ, ওইগুলা। হ্যাঁ। আরেকটা হয় হচ্ছে স্টাইপেন্ড প্লাস হচ্ছে স্টাইপেন্ড প্লাস প্লাস টিউশন ফি টিউশন আরকি ফি। ফর পিএইচডি। আমি যতগুলো স্কলারশিপ কথা একটু আগে বললাম জি। সবগুলোতে আমি ২ টাই পাইছিলাম। হ্যাঁ, তা আচ্ছা। স্টাইপেন্ড আমাকে ওরা দেয় হচ্ছে $২৪০০ করে দেয়, $২৪০০ করে। ওইটা পার মান্থ? হ্যাঁ, হ্যাঁ। পার মান্থ $২৪০০ দেয়। প্লাস টিউটরিং করে তো হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। আচ্ছা। সেটা আমি এখন বলতে চাচ্ছি না। ওটা হ্যাঁ, বেশ হ্যাঁ, ভালো হ্যাঁ। একটা অ্যামাউন্ট দেয়। হ্যাঁ। বা মার্কিং করলে ওরা ভালো একটা স্ট্যান্ডার্ড খুবই ও মানে আই থট মানে তো আপনাকে যে স্টিপেন্ড দেয় ওইটা খালি পিএইচডি থেকে আসতেছে। হ্যাঁ, আমার আর আসলে ইনকাম ডেটা সোর্স ছিল। সায়েন্টিস্ট আর একাডেমিক টিউটর হিসেবে আলাদা আপনাকে পে করে ফর মানে হ্যাঁ, আমাকে হচ্ছে আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, স্টাইপেন্ডটাও আমার পেয়েছিল, হ্যাঁ, যেটা উইথআউট ট্যাক্স। ওইটা কোনো হ্যাঁ। ট্যাক্স কাটে না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আর হচ্ছে বাকি যে জবগুলোর কথা বললাম, হুম, হুম। আ ক্লাস টিচিং ক্লাস অথবা ডাটা সায়েন্টিস্ট, এটা সেপারেট পেমেন্ট। আচ্ছা, 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 এগুলার তো আচ্ছা। ট্যাক্স হ্যাঁ, হ্যাঁ। অনেক দিতে হয়। দিতে হয়। আচ্ছা, হ্যাঁ। এই ও যে এখন সবগুলা মিলে একটা ভালো, ভালো ইনকাম হয় আসলে। আচ্ছা। তো আপনি তো এখনো ক্যাজুয়াল টিচার হিসেবে আছেন প্যারাডাইসে। হ্যাঁ, এটা হচ্ছে আমি তো ওই যে ক্যাজুয়াল একাডেমিক স্টাফ হিসেবে আছি। হুম, যেহেতু পিএইচডি শেষ না করলে এরা পার্মানেন্ট লেকচারার নেয় না। হুম, তো এখন তো যেহেতু পিএইচডি ইনশাআল্লাহ শেষ হয়ে গেছে, আমার গ্র্যাজুয়েশন সেরিমনি হচ্ছে নেক্সট মান্থের ১৮ তারিখে। হুম, আ দেখা যাক, হয়তোবা ওরা হয়তোবা ইউজুয়ালি কি করে ১ম এ হচ্ছে পার্ট টাইম হিসেবে নেয়। যে বলে আচ্ছা। দেয় যে তুমি এই কোর্স গুলা নিবা থ্রু আউট হুম, দ্যা ইয়ারে। হুম। ওইটা একটা অপশন আছে। প্লাস হচ্ছে ডাটা সায়েন্টিস্টেরও অপশন আছে। প্লাস আমি হচ্ছে জানো কিনা আমি আবার বিজনেস পারচেজ করছি। আচ্ছা, আচ্ছা। মানে আমি আসলে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ এর মধ্যে যেতে চাচ্ছি। আচ্ছা, আচ্ছা। যে আমি হচ্ছে একটা বিজনেস করছি, আমি একটা কোম্পানি ক্রিয়েট করছি। এটা হচ্ছে Omni Edge ভেঞ্চার। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে একটা Omni Edge ভেঞ্চার প্রাইভেট লিমিটেড। হুম, হুম। এটার আন্ডারে হচ্ছে আমি ১০ টা বিজনেস করতে পারবো। আচ্ছা। তো আমি ওইটা করছি। করার পরে আমি হচ্ছে ফার্স্ট যে বিজনেসটা আমরা পারচেজ করছি এটা হচ্ছে 7 মাইল বিচ স্টোর। এই বিজনেসটা প্রায় হচ্ছে তোমার আ মোর দ্যান 20 ইয়ার্স ধরে চলতেছে। তো ইজ ইট স্টোর 7 মাইল বিচে একটা স্টোর মানে 7 মাইল বিচ স্টোর হচ্ছে ৩ টা বিজনেস ওখানে। হ্যাঁ, ওইটা হচ্ছে পেট্রোল পাম্প। আচ্ছা, আচ্ছা। সি বিচের সাথেই পেট্রোল পাম্প, প্লাস ওইটা হচ্ছে গ্রোসারি স্টোর, হ্যাঁ, হ্যাঁ। প্লাস হচ্ছে ওইটা টেকওয়ে শপ, হুম, প্লাস হুম। হচ্ছে আবার অস্ট্রেলিয়ান পোস্টও আছে ওখানে। আচ্ছা, আচ্ছা। এই ৪ টা বিজনেস মিলে হচ্ছে 7 মাইল বিচ স্টোর। আচ্ছা, আচ্ছা। আর ওইখানে হচ্ছে প্রচুর টুরিস্ট আসে। আর অনেকেই জানে না 7 মাইল বিচ হচ্ছে তাসমানিয়ার সবথেকে লংগেস্ট বিচ। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? তো এখন ওইটা আমরা নেক্সট মান্থের ১ তারিখ থেকে আমরা ফুললি হ্যান্ডওভার নিয়ে ওইটা শুরু করব। আর আমি আরেকটা বিজনেস স্টার্ট করছি, এটা হচ্ছে Omni Edge আইটি। আচ্ছা, আচ্ছা। এখানে আসলে আমি একটা আইটি ফার্ম খুলতেছি, যেটার ফান্ডিং আসলে 7 মাইল বিচ থেকে আসবে। আচ্ছা, আচ্ছা। কারণ 7 মাইল বিচ হচ্ছে অলরেডি প্রফিটেবল বিজনেস। এখন যারা ওনার তারা হচ্ছে রিটায়ার্ড করতেছে। আচ্ছা, আচ্ছা। এখন ওই বিজনেসের থেকে যে ফান্ডিং গুলো আসবে, ওই ফান্ডিং হচ্ছে আমি আবার আইটিতে ইনভেস্ট করব। হুম, হুম। আইটিতে আসলে আমার প্ল্যানিং আছে আসলে আ যে আমি একটা আইটি ফার্ম করব, সেখানে যাতে কিছু মানুষের জব দিতে পারি। আচ্ছা, আচ্ছা। এটাই হচ্ছে আমার মুখ্য একটা গোল। কারণ এখানে তাসমানিয়া একটা প্রবলেম হচ্ছে যে এখানে আইটি গ্র্যাজুয়েশন করার পরে কেউ হ্যাঁ, ইন্টার্নি করতে পারে না বা হ্যাঁ। খুবই লিমিটেড অপরচুনিটি। আচ্ছা। তা সেখানে যাতে আমি কিছু মানুষকে হেল্প করতে পারি। আমার কাছে মনে হয় যে আমি জব করার থেকে আমি যদি ১০ টা মানুষকে জব দিতে পারি, হুম, হুম। এটা আরো গভর্নমেন্ট বেশি অ্যাপ্রিশিয়েট করে। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনিটলি। ঠিক আছে? তো এইজন্য আমার কিছু ফ্রেন্ড আছে, যে কানাডার ফ্রেন্ড আছে। হ্যাঁ, হ্যাঁ। আওরঙ্গজেব তার নাম। তারপরে হচ্ছে আমার আরো কিছু ফ্রেন্ড আছে, পিএইচডি ফ্রেন্ড আছে যারা পিএইচডি শেষ করছে। ওরা সবাই মিলে, প্লাস আমার সুপারভাইজারও হেল্প করবে। সবাই মিলে আসলে ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করে আমি আসলে একটা আ ফার্ম বানাতে ফার্ম অলরেডি সেটআপ করা হইছে, অন প্রসেস এ আছে। স্টার্টআপ করতে চাচ্ছি। সেইটা আসলে আমি এজ এ পার্টনার হিসাবে আমরা তাসমানিয়ান গভর্নমেন্টের ফান্ডে এপ্লাই করব। আচ্ছা, আচ্ছা। কারণ তাসমানিয়ান গভর্নমেন্টে ফান্ড করলে ইন্ডাস্ট্রি পার্টনার দরকার হয়। হুম, তা হুম, সেই ইন্ডাস্ট্রি পার্টনার প্লাস ইউনিভার্সিটির সাথে করে আমি আসলে হুম, হুম। আরেকটা স্টেপে যেতে চাচ্ছি। আচ্ছা, আচ্ছা। আর জব তো আছেই। এখন আসলে নেক্সট ৩ মান্থ আমি হচ্ছে এক্সপেরিমেন্ট করব। আচ্ছা, আচ্ছা। যে আমি আসলে বিজনেস যদি করি, সেটা আমার কেমন এক্সপেরিয়েন্স হয় হুম, হুম, আ এজ এ ওনার হিসাবে, এজ এ এন্টারপ্রেনার হিসাবে। হুম, হুম। আর ওই এক্সপেরিয়েন্স তো পেয়েছি, ওটা তো আছেই। আচ্ছা, আচ্ছা। ঠিক হুম, আছে? হুম। প্লাস দেখি কি হয় আরকি। আচ্ছা, আচ্ছা। দোয়া করো আরকি তোমরা সবাই। জি, জি, অবশ্যই, অবশ্যই। কিন্তু স্যার তাহলে আম আপনার যেমন পিএইচডির সময় আপনি পিএইচডিও করছেন অ্যান্ড দেন এখানে টিউটর ছিলেন, ডাটা সায়েন্টিস্ট ছিলেন। এর মধ্যে আপনি টাইম ম্যানেজমেন্টে প্যারা হয় নাই? বিকজ পিএইচডি অ্যাজ ফার আস আই নো এমনিও একটু টাফ হওয়ার কথা। এখন আমি জানি না ইফ ইফ আপনার যদি এমন হন যে এমনি চোখ বন্ধ করে হয়ে যায় সব। আচ্ছা, এই বাট কথাটার অ্যান্সার দেই। আমি এই বাট কথাটার টাইম তো অ্যান্সার দেওয়া লাগে অ্যাজ এই ফার আস কথাটার আই নো। অ্যান্সারটা মাস্টার্স এর বেলাও সেম হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, আমরা আসলে দিনে কত ঘন্টা? ২৪ ঘন্টা না? হ্যাঁ, হ্যাঁ। ঘুম কত ঘন্টা করা ঘুমানো লাগে কত ঘন্টা আমাদের?
8 আওয়ার্স 7-8 বা 7 ঘন্টা। বা 8 7 to আওয়ার্স। 8 hours, হ্যাঁ, 8 hours। বাকি তো প্রায় 16 hours এর মতো 16 আছে। 15 আওয়ার্স হ্যাঁ, 16 আওয়ার্স থাকে। তো ঠিক আছে, তুমি নামাজ পড়বো আমরা। আমি ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ হুম, পড়বো, কিছু আমল করব, প্লাস হুম, হুম, হচ্ছে বাকি খাবার-দাবার হুম, হুম, খেলাম। তার 2 আওয়ার্স গেল। তারও তো হুম, 12 থেকে 14 ঘন্টা থাকে। থাকে, হ্যাঁ। তাহলে এই 12-14 ঘন্টা কি কাজ করা উচিত না মানুষের? জি, জি, অবশ্যই। ঠিক আছে? পিএইচডি তে তুমি 7 or 8 আওয়ার্স করবা। আচ্ছা, তাহলে বাকি 7 আওয়ার্স তুমি কি করবা? I see. আমার কথা হচ্ছে কি, ওয়ার্ক হার্ড আনটিল ইউ ডাই। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। ওয়ার্ক হার্ড আনটিল ইউ বি টায়ার্ড। হ্যাঁ, যখনই তুমি টায়ার্ড হবা তখনই রেস্ট নিবা। কিন্তু তোমার তো রেগুলার রেস্ট নেওয়ার দরকার নেই। আচ্ছা, আচ্ছা। হুম, সেজন্য আমার কাছে মনে হয় যে মানুষের সবসময় কাজ করা উচিত, শুধু হুম, ঘুম হুম। বাদে। বাট I এটা see. সরি, এটা আমার হয়তোবা, আমি না, সেটা না, মনে I করি। agree with you, I agree ঠিক with আছে? you. হ্যাঁ, হ্যাঁ, I agree with you. আমি যেমন লাইফে চিন্তা করি কি যে আমি সকাল থেকে শুরু করে হুম, হুম, যতক্ষণ পর্যন্ত আমি পারি আমি কাজ করতে থাকি। হুম, হুম, হ্যাঁ, ঠিক আছে, আমি সপ্তাহে ১ দিন রাখলাম হাফ অফ দ্যা ডে বা সামথিং আমার বাচ্চাদের জন্য, হুম, হুম। ইয়ের জন্য। বাট বাকি সময়টা আমি শুধু ফেসবুকিং করে বা শুধু গল্প করে সময় নষ্ট করে এটা ফ্রুটফুল না কিছু। ঠিক ফ্রুটফুল আছে? না, হ্যাঁ, হ্যাঁ। তার থেকে তুমি কাজ করো। আমার মনে হয় ২ টা জিনিস করা উচিত। একটা হচ্ছে মানুষের জীবনে একটা সার্টেন টাইম রাখা উচিত। হুম, হুম, তার, মনে করো সে হচ্ছে জব করে। হুম, বাট ফার্দার তার কিছু আওয়ার্স রাখা উচিত যেটা আসলে সে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এ কাজ করবে। হুম, হুম। হতে পারে তুমি বিজনেস ডেভেলপমেন্ট এ কাজ করতেছো। হতে পারে তুমি হচ্ছে ফার্দার কোন একটা স্কিল বা ডেভেলপ ওই যে করতেছো। অন্য স্কিলের কোর্স-টোর্স করা। অন্য স্কিল করে হ্যাঁ, তুমি হ্যাঁ। ফার্দার আরেকটা স্টেপে যেতে চাচ্ছ। Absolutely. কিন্তু তুমি যদি প্রতিদিন খালি জবই করো, হ্যাঁ, খালি ওইটাই করো, তাহলে তোমার তো ফার্দার তুমি ওখানে ফিক্স হয়ে আছো। তুমি তো হ্যাঁ। নেক্সট স্টেপে কখনো যেতে পারবে যেতে না। পারছি না। জি, জি। কিন্তু এভরিডে এভরিথিং ইজ নিড টু বি আপডেটেড। সো দ্যাটস হোয়াই তোমার অবশ্যই নিজেকে আপডেট করতে হবে রেগুলার। তো স্যার আমরা যদি আপনার বলতে হয় যে how was your the whole PhD experience with UTES? How would you define it? যে কেমন ছিল আপনার এক্সপেরিয়েন্স? ইন জেনারেল আপনার যদি কিছু মানে সেন্টেন্সে বলতে হয় যে পুরাটা সামারাইজ করলে আপনার সবকিছু মিলায় পড়াশোনা, ফ্যাকাল্টি, দেন অন্যান্য জব অপরচুনিটিস। পিএইচডি ওভারঅল এক্সপেরিয়েন্স কাইন্ড অফ এক্সেপশনাল হুম, অ্যান্ড কাইন্ড অফ এক্সট্রাঅর্ডিনারি অ্যাজ ওয়েল। এক্সেপশনাল কেন বলতেছি? যে আমি হাফ অফ দ্য পিএইচডি অলমোস্ট বাংলাদেশে করছি। আচ্ছা, যেটা ইউটাসের জন্য একটা নিউ এক্সপেরিয়েন্স ছিল। আচ্ছা, 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 মিক্সড কাইন্ড অফ আচ্ছা। স্টুডেন্ট, অনলাইন, হ্যাঁ, অফলাইন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ওভারঅল হচ্ছে পিএইচডির মেইন জিনিস হচ্ছে সুপারভাইজার। আচ্ছা, সুপারভাইজার যদি ভালো হয়, তারা যদি কাইন্ড হয়, হ্যাঁ, হেল্পফুল হয়, হ্যাঁ, দে উইল মেক ইউর লাইফ লাইক এ হেভেন। আচ্ছা, আর আদারওয়াইজ তোমাকে হেল করে দিবে। আচ্ছা, ঠিক আছে? এটা অনেকেই জানে জিনিসটা। আচ্ছা, তো এইজন্য আমি সো মাচ ফরচুনেট, থ্যাংকস টু আল্লাহ দ্যাট my master supervisor and my PhD supervisor was awesome. আচ্ছা, আচ্ছা, আচ্ছা। That's they are God gifted. I see, I see. সো এইগুলা হচ্ছে সুপারভাইজার যখন চুজ করবা, শুধু যে সুপারভাইজার প্রোফাইল দেখবো নট নেসেসারি। হুম, হুম। মানে একটু চেষ্টা করতে হয় যে ওই সুপারভাইজার সম্পর্কে একটু খোঁজ নেওয়া যায় কিনা। আচ্ছা, আচ্ছা, যে সে তার স্টুডেন্টের প্রতি সে কাইন্ড কিনা। আচ্ছা, আচ্ছা। খুবই ইম্পোর্টেন্ট। I see, I see. আর ওভারঅল আসলে পিএইচডি খুবই ভালো হইছে। আমি হচ্ছে পিএইচডি ইউজুয়ালি ইউটাসের নিয়ম হচ্ছে কি 4 ইয়ার্স এর টিউশন ফি দিয়ে দেয় ওরা। হ্যাঁ, আর 3.5 ইয়ার্স এর হচ্ছে স্টাইপেন্ড দেয়। আচ্ছা, তা আমি হচ্ছে 3.5 ইয়ার্স এ থেকে আমার হচ্ছে 15 ডেজ বেশি লাগছে। আচ্ছা, সবাই আমাকে বলছে, "তুমি এত আগে শেষ করতেছো কেন?" আমি বলছি, "না, আমার অন টাইম হচ্ছে 3.5 ইয়ার্স। আচ্ছা, কিন্তু ইউজুয়ালি অন টাইম হচ্ছে হ্যাঁ, 4 ইয়ার্স।" আচ্ছা, আচ্ছা, কিন্তু আমার কথা হচ্ছে কি, আমি 3.5 ইয়ার্স এর থেকে ১ মাস 15 ডেজ বেশি লাগছে। হ্যাঁ, যেহেতু আমি ওই সময় জব করতাম ফুল টাইম। আচ্ছা, এজন্য আমি আসলে সময় পাইনি। কিন্তু 3.5 ইয়ার্স এর মধ্যে শেষ করাটা এটাও একটা অ্যাচিভমেন্ট যে তুমি অন টাইমে তুমি হচ্ছে পিএইচডি শেষ করতে বেশ, পারছো উইথআউট এনি ইস্যু। আচ্ছা, ঠিক আছে? কারণ কমপ্লিশন লেটারে তো এটা তো লেখা থাকে যে তুমি হ্যাঁ, কখন শুরু করছো, কখন শেষ তখন শেষ করছো। করছো, হ্যাঁ, তো ওভারঅল আসলে যে আসলে আমার এক্সপেরিয়েন্সটা হুম, বললামই খুবই ভালো। আলহামদুলিল্লাহ। আর হচ্ছে এইটাই যে আসলে পিএইচডি শেষ হয়ে গেলে পিআর এর সাথে খুবই লিঙ্কড। হ্যাঁ, হ্যাঁ, যখনই আমি যেদিনই কমপ্লিট করছি, হ্যাঁ, যেদিন আমি আমার ইমেইল পেলাম হ্যাঁ, গ্রাজুয়েট অফিস থেকে, "ইউ হ্যাভ আচ্ছা, সাকসেসফুলি কমপ্লিটেড অল দ্য রিকোয়ারমেন্ট।" হ্যাঁ, ঐদিন রাত্রিবেলা আমি হচ্ছে ইনভাইটেশন এর জন্য এপ্লাই করছি। ফর পিআর এর অনলাইন ফ্রম ছিল। তাজমিনের নমিনেশন হ্যাঁ, আরো, নমিনেশন এ হ্যাঁ, সরি, ১ম এ হচ্ছে তোমার ইনভাইটেশন এপ্লাই করতে হয়। পরে হচ্ছে নমিনেশন, হ্যাঁ, হ্যাঁ, পরে ভিসা। পরে হচ্ছে ভিসা, হ্যাঁ, ১ম হচ্ছে ইনভাইটেশন এ যখন হ্যাঁ, আমি এপ্লাই করছি রাত্রে, পরের দিন সকাল ৯ টার সময় আমি ইনভাইটেশন দিয়ে দিছি। আসলে, বাহ, বাহ, জাস্ট, আহ, আসলে আমি তো hours, ইউজ few করছি hours, ফিউ not আওয়ার্স ও even না। 12 hours, 12 নট ইভেন hours ও না। 12 আওয়ার্স ও না। কারণ আমি রাত্রে এপ্লাই করছি হচ্ছে সকাল ৯ টা
আমি তখন ক্লাস নিচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। সকাল ৯:১০ বা ২০ এ দিয়ে দিছে। দিয়ে কাইন্ড অফ দিছে। এরকম। আচ্ছা, আচ্ছা। সো ফাস্ট, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তারপরে এপ্লাই করে আমি আমি তখন প্রিপেয়ার্ড হ্যাঁ, ও না যে আমি নমিনেশনের সব ডকুমেন্ট। আমি ভাবছি এট হ্যাঁ। লিস্ট তো সবাই যেটা বলে এট লিস্ট 4 থেকে 6 6 উইকস উইকস লাগে। লাগে। আর হ্যাঁ। অরেঞ্জ ক্যাটেগরি হলে তো মনে হয় আনলিমিটেড টাইম। হ্যাঁ, আনলিমিটেড টাইম। হ্যাঁ, আমি ঠিকই আছে। জানতাম না, আমি রেডি ছিলাম না। বেশ সারপ্রাইজড হলাম। হ্যাঁ। যাক তারপরে 2 উইকস এর মধ্যে আমি বাকি সব ডকুমেন্ট জোগাড় করে আমি হচ্ছে এপ্লাই করলাম। হুম। করার পরে 5 অর 6 ডেজ এর মধ্যে আমার নমিনেশন দিয়ে দিছে। আই সি। এখন আমি ভিসা এপ্লাই করতে হবে। ভিসার জন্য পুলিশ রিপোর্ট সবকিছু আমার রেডিও না। রেডিও আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ। এজন্য হচ্ছে পিএইচডি যদি তুমি ঠিক একটা জিনিস আছে, ব্যাপার আছে। অনেকে বলে পিআর, পিএইচডি। ঠিক আছে? হ্যাঁ, এখন তুমি যদি পিআর এর পিছনে দৌড়াও, হ্যাঁ, তুমি আসলে পিএইচডি তোমার আসলে পিএইচডি তে দেরি হবে। হ্যাঁ, তার থেকে আমি রিকমেন্ড করি তুমি পিএইচডি টা ভালো করে করো। হ্যাঁ। পিএইচডি ভালো করে করলে পিআর অটোমেটিক পাবে। কারণ একটা আমি হিসাব করে দেখছি, আমি যখন এখানে পিএইচডি করছি, হুম। আমার আচ্ছা স্কলারশিপে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে। স্কলারশিপ ওরা টিউশন ফি দিচ্ছে, হ্যাঁ, স্টাইপেন্ড দিচ্ছে হ্যাঁ। এবং তোমার বাচ্চা-কাচ্চার এডুকেশন ফ্রি। ও বাচ্চা-কাচ্চা এডুকেশন ফি তোমার দিচ্ছে। যদি ১০ আচ্ছা। টা বাচ্চাও হ্যাঁ। থাকে, ১০ টা আচ্ছা। বাচ্চার এডুকেশন ফ্রি। ড্যাম! আচ্ছা, হিউজ আচ্ছা। একটা। কারণ এখানে এডুকেশন ফ্রি কি স্কুলে না ইউটাসে না না সব শুধু জায়গায়? স্কুলে ফ্রি। স্কুল স্কুলে পর্যন্ত ফ্রি। ফ্রি। হ্যাঁ, স্কুল স্কুল পর্যন্ত পর্যন্ত ফ্রি। ফ্রি। আচ্ছা, সরি, হ্যাঁ। স্কুল অ্যান্ড কলেজ। স্কুল অ্যান্ড কলেজ। স্কুল আচ্ছা, অ্যান্ড কলেজ হ্যাঁ। হচ্ছে ফ্রি। মানে 12 আচ্ছা। পর্যন্ত 12 ফ্রি। পর্যন্ত ফ্রি। আচ্ছা। এখন আমি হিসাব করে দেখছি, আমার যে ৩ টা বাচ্চা স্কুলে যেত প্লাস হ্যাঁ, একজন হ্যাঁ, কলেজে যাইতো, হ্যাঁ। এদের পিছনে অলমোস্ট ক্লোজ টু $4,000 গভর্নমেন্টের খরচ হইছে টিউশন ফি। আচ্ছা। হ্যাঁ, প্লাস আমার টিউশন ফি, আমার স্টাইপেন্ড। হ্যাঁ। আমি সব করে হিসাব করে দেখছি ওরা আমার ৩ বছরে প্লাস মোর দ্যান ৩ ক্রোর টাকা আমাকে দিছে। দিছে। বাংলাদেশী টাকায় ৩ কোটি টাকার বেশি আমাকে দিছে। ৩ লাখ এখন $৩,০০,০০০ মতো কাছাকাছি। আরো বেশি, সিমিলার আরো আরো বেশি। বেশি। হ্যাঁ, ঠিকই আছে। কারণ আরো হচ্ছে বেশি। দিছে এই কারণে আমি হিসাব করে দেখছি যে এদের যে স্কুলের ফি হ্যাঁ, হ্যাঁ। বা সবকিছু মিলে ঐরকমই কস্ট। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। এখন আমার কথা হচ্ছে কি যে তুমি আমাকে এই টাকাটা দিলা, আমার হুম, পিছনে এত হুম, ইনভেস্ট করলা। হুম। এখন আমি যদি চলে যাই, হ্যাঁ, আমার তো একটা গেইন আছে, আমার একটা হ্যাঁ, ডিগ্রি হ্যাঁ, আছে, কিছু হ্যাঁ, নলেজ গেইন করছি আমি। হ্যাঁ। আমি যদি চলে যাই আসলে আল্টিমেটলি কার ক্ষতি? তো গভর্নমেন্টের ক্ষতি না। এই হ্যাঁ, হ্যাঁ, টাকাটা তো গভর্নমেন্টের ট্যাক্সের, হ্যাঁ, হ্যাঁ, মানে জেনারেল পিপল এর ট্যাক্সের টাকা, রাইট? হ্যাঁ, হ্যাঁ। সো আমি যদি চলে যাই, আমি যদি এই এই কমিউনিটিতে কন্ট্রিবিউট না করতে পারি, আল্টিমেটলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ক্ষতি। ক্ষতি। সে কখনোই চায় না যে তুমি চলে যাও। হুম, হুম। এজন্য পিএইচডিটা ফোকাস করো। পিএইচডি ফোকাস করলে পিআর অটোমেটিক হবে। আচ্ছা, আচ্ছা। ওই জাস্ট কাপল অফ ডেজ এর হ্যাঁ। ব্যাপার। তো এইটা কি would you say that this is for all subjects যেমন পিএইচডি আরো অনেক বিভিন্ন সাবজেক্টে হয়। তো অন্য সব সাবজেক্টে গিয়ে এরকম সিচুয়েশন আপনি বলবেন। যেমন বিবিএ টাইপ সাবজেক্টে যারা এখানে ধরেন ব্যাচেলর টাইপ করে তাদের যেমন পিআর পাওয়াটা একটু টাফ বিকজ এটা অকুপেশন লিস্টে নাই। বাট এটা পিএইচডির জন্য কি আপনার মনে হয় অকুপেশন ম্যাটার করে নাকি খুব একটা এখন না? ওই যে স্পেশালিস্ট এডুকেশন বা ওই যে ইমিগ্রেশন ওয়েবসাইটটা একটা আছে হ্যাঁ, যে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। আইটি সাবজেক্ট গুলো আছে, আচ্ছা, আর মনে হ্যাঁ। হয় কি একটা আছে আমার মনে নাই। আরো অনেক সাবজেক্ট মেডিকেল হ্যাঁ, বা হ্যাঁ। কিছু জিনিস হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলা করলে এক্সট্রা 10 পয়েন্টস পাওয়া যায়। হ্যাঁ, স্পেশালিস্ট এডুকেশন বা হ্যাঁ। সামথিং। হুম, এখন ওইগুলা হলে ডেফিনিটলি তুমি প্রায়োরিটি পাবা। পরে পাওয়া। যখন মনে করো আমি ইনভাইটেশন এপ্লাই করছি। হ্যাঁ, এখন আমি করছি আইটিতে, হ্যাঁ, পিএইচডি করছি, আর তুমি মনে করো হচ্ছে ব্যাচেলরে, সরি তুমি বিবিএ তে বা কোনো কিছু একটা করছো। হ্যাঁ। স্বাভাবিকভাবে ইনভাইটেশনটা তো আমাকে আগে দিবে। আগে দিবে। হ্যাঁ। এখন এইভাবে করে মনে করো ওরা প্রায়োরিটাইজটা করে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যে অস্ট্রেলিয়ান স্কিল অকুপেশন আসলে কি চাচ্ছে আর কি কি দরকার। চাচ্ছে? হুম, হুম। ঠিক আছে? তো এমনে স্যার আপনার তো তাহলে অস্ট্রেলিয়াতে আপনার মানে অস্ট্রেলিয়ার ভিতরে তো আপনার ২-২.৫ বছর হইলো নাকি? 3 ইয়ার্স হতে 3 যাচ্ছে। ইয়ার্স হতে ডিসেম্বরে 3 যাচ্ছে ইয়ার্স হয়ে যাবে। অলমোস্ট আচ্ছা। তো এর মধ্যে লাইক what would you say was the biggest challenge you faced in Australia? Anything পিএইচডি বলেন বা কোন ক্রাইম বা এনিথিং রিলেটেড বিগেস্ট প্রবলেম যেটা আপনি ফেস করছেন? আমি তো মনে করতে পারতেছি না, অস্ট্রেলিয়ায় কোনো প্রবলেমই তো পাচ্ছি না। অস্ট্রেলিয়ার মেইন প্রবলেম হচ্ছে হালাল ফুডটাই খেলে আমার কাছে মনে হয় একটু একটু প্রবলেম। প্রবলেম হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? এছাড়া আসলে হালাল ফুড একটা প্রবলেম, ও আরেকটা প্রবলেম আছে বাচ্চাদের আসলে আ এডুকেশন এ একটু প্রবলেম আছে যে এটা হ্যাঁ, ইসলামিক এডুকেশনটা তো পায় না। পায় না। হুম। তো এখানে আসলে বিষয়টা হচ্ছে কি যে এটাই হচ্ছে একটা বিদেশে তোমার থাকার প্রবলেম বা কম প্রবলেম হ্যাঁ, না, এটা চ্যালেঞ্জ। এটা আসলে চ্যালেঞ্জ আচ্ছা, কারণ কি এটা তোমার হচ্ছে একটা এক্সাম আমার কাছে মনে হয়। আচ্ছা, আচ্ছা। মনে করো তুমি বাংলাদেশে যখন আসো, তোমার বাবা-মা বলছে, "এই নামাজ পড়ো না কেন? হুম, এই এই সে যাচ্ছ না কেন?" ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে তোমাকে কেউ বলবে না। আচ্ছা, আচ্ছা। এখন তোমাকে যখন কেউ বলবে না, তুমি যদি সেটা করতে পারো, এতে আল্লাহ আরো বেশি খুশি হয়। কারণ তুমি আচ্ছা। তো আসলে ইন্ডিপেন্ডেন্ট পুরা। হুম, হুম, এখন তুমি যদি তারপরেও যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ো বা হালাল হারাম এগুলাকে টেক কেয়ার করো, হুম, হুম, তাহলে তুমি ওইটাই তো তোমার বড় অ্যাচিভমেন্ট। সে দেখবে না একটা ডিফারেন্ট কান্ট্রি তে থাকার পরেও তুমি হচ্ছে এগুলা যে তোমার সর্বোচ্চ চেষ্টা করতেছো এগুলা মেইনটেইন করো।
যেমন আমি চেষ্টা করি কি যে আমি ছোটবেলা থেকেই সবসময় অনেক আমল করি। প্লাস হুম, হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ার চেষ্টা করি এভরিডে। সো আমি তো ওগুলা অস্ট্রেলিয়া বলে কথা না। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া ডাজন্ট ম্যাটার। হুম, হুম। তো আমি তো করি। এটা তো আমার হুম, পার্সোনাল ব্যাপার। আচ্ছা, আচ্ছা। এগুলা করি। তারপরে হচ্ছে আমি চেষ্টা করি যে আমার বাচ্চা-কাচ্চা যাতে হচ্ছে যেমন অনলাইনে তারা কোরআন শরীফ পড়ে বাংলাদেশের। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এগুলো হচ্ছে নিজের ব্যাপার। নিজেকে তোমাকে অবশ্যই এগুলা করতে হবে। কেউ যদি মনে করে যে আমি বাংলাদেশে থাকলেই করে জান্নাতে পাবো আর অস্ট্রেলিয়ায় থাকলে কেউ জান্নাতে যাবে না। এটা আসলে বলার কিছু না। এটা বললে এগুলো কন্ট্রোভার্সি হবে। হ্যাঁ, এটা আসলে কিছু না। এটা ডিপেন্ড করে। কারণ আমার কাছে যেটা মনে হয় একটা উদাহরণ দেই। তুমি মনে করো একটা মুরগি কিনলা। ঠিক আছে? হুম, আমার কাছে মনে হয় আমরা খালি চিন্তা করি মুরগিটা হালালভাবে জবাই দিছে কিনা। হ্যাঁ, কিন্তু আমি কেন চিন্তা করি না যে মুরগিটা যে টাকাটা দিয়ে কিনছি এই টাকাটা হালাল কিনা? নাইস। ইম্পোর্টেন্ট কোনটা আসলে? হ্যাঁ, হ্যাঁ, আগে তুমি কিনতেছো তারপরে তো জবাই দিচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, তুমি হ্যাঁ। টাকাটাই যদি হালাল না হয় তাহলে জবাই তুমি কিভাবে দিচ্ছ ডাজন্ট ম্যাটার। হুম, ঠিক আছে? এজন্য আমার এনালাইসিস এ যেটা বলে এটা আমার সম্পূর্ণ আমার থটস হুম, হুম, যে আমার কাছে সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে ফার্স্ট ইম্পোর্টেন্ট ২ টা ইম্পোর্টেন্স আছে। হালালভাবে তোমার মুরগিটা কিনা ফার্স্ট এ। হুম, এখন এই মুরগিটা তুমি হচ্ছে জবাই দিছো। হয়তোবা তুমি 100% সবকিছু ফলো করতে পারোনি। হয়তোবা আল্লাহু আকবার বলতে পারোনি বা কোন কিছু ফলো করতে পারিনি। বাট স্টিল তুমি তো হালাল টাকায় ওটা কিনছো। হুম, তুমি তো ওটা অন্য কোনো কিছু বলে জবাই দাওনি, তাই হ্যাঁ, না? হ্যাঁ, তুমি সেটা তোমার জন্য হালাল। কিন্তু আমরা যেটা বাংলাদেশে হয় কি, এখানে হয় কি তুমি দেখো অস্ট্রেলিয়ায়, এখানে কোনো ক্রাইম করার ওয়েই নাই। হ্যাঁ, হ্যাঁ। বা তুমি কাউকে ব্রাইব দিবা? কোনো ওয়ে আছে? কিভাবে ব্রাইব দিবা? এক্সিস্টই করে না। এক্সাস্ট ব্রাইবের সিস্টেমই নাই। কনসেপ্টটাই এক্সিস্ট করে না। হুম। সিস্টেমই নাই। তুমি পুলিশকে যদি হ্যাঁ। ব্রাইব দাও, তোমার দেখা যাচ্ছে ডিপোর্ট করে দিবে। ঠিক আছে? এখন হচ্ছে তোমার এখানে ওই নাই। হ্যাঁ, এখানে তুমি যদি একান্তই কোনো মানে উইয়ার্ড জব না করো ফর এ হ্যাঁ, বারটেন্ডার তুমি বা হ্যাঁ, এছাড়া তুমি এমনি জবগুলা যদি করো, তাহলে এখানে তুমি 100% টাকাই তো তুমি হালালভাবে হালাল। ইনকাম হ্যাঁ, করতেছো। বারটেন্ডার বাদে বা হ্যাঁ, ১-২ কিছু, টা কিছু জব জিনিস বাদে আছে। অনেক রেয়ার ১-২ টা জব হ্যাঁ, বাদে 99% জবই আপনার মোস্ট অফ দ্যা জিনিস হ্যাঁ, হচ্ছে তুমি হালালভাবে ইনকাম হ্যাঁ, করবা, হালালভাবে খাবা। হ্যাঁ, দ্যাটস অল। এখন তুমি বাংলাদেশে তুমি সেলারি দেয় তোমারে হচ্ছে জানি না এগুলো বলা উচিত কিনা। মনে করো তুমি বিসিএস ক্যাডার, তুমি সেলারি পাও হচ্ছে ৬০,০০০ বা ৭০ বা ৳৮০,০০০। হ্যাঁ, তোমার ৳৮০,০০০ ঢাকায় তোমার চলবে কি করে? তুমি আমারে বলো। হ্যাঁ, হ্যাঁ। তুমি মনে করো একটা আ মনে করো যে নরমালি একটা ফার্স্ট ক্লাস ক্যাডার বাংলাদেশে হুম, বেতন পায় হচ্ছে হয়তোবা ৪০-৫০ পায়। হুম, হুম। তো ১ কেজি গোশের দাম কত? $১২,০০০ সরি ৳১২,০০০ ৳১২০০ না? হ্যাঁ, ৳১২০০ ৳১২০০-১৩০০ ৳১২০০ ১২০০ বা হ্যাঁ, ৳১৫০০। ৳১৫০০ হ্যাঁ। কিন্তু তুমি অস্ট্রেলিয়ার যে সর্বনিম্ন মানে মিনিমাম ওয়েজ ওয়েজ হ্যাঁ, সে হচ্ছে 23 পয়েন্ট সামথিং। 23 পয়েন্ট সামথিং হ্যাঁ। কিন্তু ১ কেজি গরুর গোশের দাম ৳৭, ৳৮, ৳১০। $10 $10 হ্যাঁ, $10 তো হ্যাঁ। মাঝে, মাঝে কিন্তু $5 মাঝে, আমরা মাঝে করি, তাই $5 না? দেয়। অনেক 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 সময় দেয়। হ্যাঁ, $5 $5 অনেক খাই। সময় দেয়। তাহলে তুমি যদি ১ ঘন্টা কাজ করো, তুমি হ্যাঁ, মিনিমাম ৪ কেজি গরুর গোশত কিনতে পারবা। হ্যাঁ। আর তুমি হচ্ছে ৳৫০,০০০ বেতন পাও, তাহলে তুমি কয় কেজি গরুর গোশত কিনবা আমারে বলো? হুম, মানে বোঝো মানে হুম, ১ ঘন্টা কাজ করে ৪ কেজি গরুর গোশত কিনতেছো। আর তুমি যদি সারা মাসে ৳৫০,০০০ ইনকাম করো, হুম, আমি হালাল ইনকামের কথা বলতেছি। হ্যাঁ। আউটসাইড ইনকামের কথা আমি বাদ দিলাম। আচ্ছা, আচ্ছা। হালাল ইনকাম যদি ৳৫০,০০০ করো, তাহলে তুমি আসলে গরুর গোশত কিভাবে কিনবা? আমারে বলো কয়দিন কিনবা? তুমি হুম, কি হুম, গরুর হুম, গোশের পিছনেই ৳১০,০০০ খরচ করবা? হুম, হুম, কিন্তু আমাদের এখানে কি আমরা হচ্ছে এইটাই যে এটলিস্ট বুকে হাত দিয়ে বলতে পারি যে হালালভাবে ইনকাম করি। হুম, হ্যাঁ? হালাল জবাই বা হালাল এগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করি হালাল দোকান থেকে কেনা বা হালালভাবে হ্যান্ড স্লটিং করা এগুলা চেষ্টা করি। কিন্তু মূল জিনিসটা হচ্ছে আমরা হালালভাবে ইনকাম করি এটা হচ্ছে আমরা বলতে পারি। মোস্ট অফ দ্যা পিপল। হুম, এটা হচ্ছে ইচ্ছার ব্যাপার যে তুমি আসলে ওই জবগুলা করবা কি করবা না। হুম। আচ্ছা স্যার তাহলে ধরেন সিন্স ইউ আর ডান উইথ ইউর পিএইচডি অ্যান্ড অনেকদিন হয়ে গেছে আপনার অস্ট্রেলিয়া আলহামদুলিল্লাহ আপনি একটা বিজনেসও পারচেজ করছেন। তাহলে স্পেশালি যারা আপনার মতো অস্ট্রেলিয়াতে পিএইচডি তে আসতে চায়, তাদের জন্য যদি আপনি কিছু টিপস দিতেন টু মানে এপ্লাই তো করবে হাজার, হাজার মানুষ। কিন্তু লেটস সে আমার ভিডিওর মধ্যে যারা দেখবে তারা এপ্লাই করতেছে। জাস্ট ফর দেম টু ডিফারেনশিয়েট দেয়ার অ্যাপ্লিকেশন সো দ্যাট ওদের চান্সেসটা বাইরে যায় কম্পেয়ার টু দ্য আদার 100 পিপল যারা এপ্লাই করতেছে। আপনার যদি কিছু টিপস দিতে হয় যে হাউ ডু ইউ কমিউনিকেট উইথ দ্য প্রফেসর বা সুপারভাইজার প্রপারলি টু ইনক্রিজ ইওর চান্সেস কিছু টিপস যদি দিতেন। ডেফিনিটলি। সো আমি একটু আগেই বলেছি হুম, যে আমরা যখন আ ইমেইল করব সুপারভাইজারদের কাছে আমরা কোনো ইমেইল মার্কেটিং করব না। ঠিক আছে? আমরা পার্সোনালাইজড ইমেইল লিখব। হ্যাঁ, পার্সোনালাইজড ইমেইল হচ্ছে এইটাই স্টেপ 1 আমাকে হচ্ছে যে ইমেইলটা আমি ফার্স্ট স্টেপ হচ্ছে এইটাই যে আমরা মনে করো ৫০ টা ইমেইল অ্যাড্রেস পাইলাম। হুম, ৫০ টা সুপারভাইজারের ৫০ টা ইমেইল অ্যাড্রেস। এখন ফার্স্ট ইমেইল অ্যাড্রেসে আমি দেখলাম যে এবিসি ফর হ্যাঁ, হ্যাঁ, এক্সাম্পল এবিসি একটা সুপারভাইজারের নাম।
এখন এবিসি রিসার্চ প্রোফাইলে আমি যাব। হুম, যে আমি দেখব সে কি কাজ করে, রিসেন্টলি হুম, সে কি পাবলিকেশন করছে। হুম, করার পরে আমি দেখব তার ওপেন চ্যালেঞ্জ, ওপেন ইস্যু কি আছে। মানে আসলে একটা পেপার পড়লে এট দ্য এন্ড অফ দ্য পেপারে বোঝা যায় যে এই পেপারটা এইগুলো অ্যাড্রেস করছে, এই আচ্ছা, লিমিটেশন গুলো অ্যাড্রেস করছে, এবং ফিউচারে একটা ফিউচার ওয়ার্ক সেকশন থাকে। আচ্ছা, এখানে সে কি বলতে চাচ্ছে। আচ্ছা, এরকম করে তার ৩টা ৪টা পেপার আমি পড়লাম, যেগুলো আমার ইন্টারেস্ট ফিল হয় বা আমার এক্সপার্টাইজ আছে। আচ্ছা, এখন আমি যখন ইমেইল লিখবো, আমি লিখবো আই হ্যাভ রিড দোজ পেপারস। হ্যাঁ, তারপরে কিছু প্রশংসা করলাম যে আচ্ছা, ভেরি হ্যাঁ, গুড, ব্লা ব্লা। বললাম যে আমি দেখছি যে এই ওপেন ইস্যু আছে, এই হ্যাঁ, বিষয়ে আমি কাজ করতে চাই। এই লোকটা কি কেউ রিপ্লাই দিবে? নাকি সে দিবে আমি অমুক, আমি হচ্ছে জিপিএ পাইছি, সিজিপিএ পাইছি, আমি এই পাবলিকেশন, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ ফর পিএইচডি। পিএইচডি, কাকে আসলে রিপ্লাই দিবে? নাম্বার 1, হ্যাঁ, এই কোশ্চেনটা আমি হচ্ছে ভিউয়ারদেরকেই বললাম কাকে আসলে কোশ্চেনটা দিবে। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি, সবকিছু তো পৃথিবীতে গিভ এন্ড টেক, রাইট? হ্যাঁ, বাচ্চা না কানলেও কিন্তু মা দুধ দেয় না, ঠিক হ্যাঁ, আছে? গিভ এন্ড টেক। তাহলে নিজেকে নিজে আস্ক করো, তোমাকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কেন ৩ কোটি কেন টাকা তোমার পিছনে ইনভেস্ট করবে? ইনভেস্ট করবো? তোমার যদি মধ্যে তুমি, এমন কি আছে? তোমার হ্যাঁ, কি আছে, হ্যাঁ, তুমি হ্যাঁ, যদি নিজে এই জিনিসটা অ্যান্সার দিতে পারো, হুম, তোমাকে সে নিবে। নাইস, নাইস, দেন থার্ড একটা কথা বলি রিলেটেড, যেহেতু আমি ফ্রিল্যান্সিং করছি হুম, প্রায় 7 ইয়ার্স, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, এখন তো আসলে সময় পাই না, ওটা কোড করা হচ্ছে না। এখন ফ্রিল্যান্সিং এ আমি যখন একটা জবে এপ্লাই করি, আপওয়ার্কে, তোমরা সবাই জানো যে একটা জবে মিনিমাম 40-50 জন অ্যাপ্লিকেন্ট থাকে। হুম, সবাই অ্যাপ্লাই করে কোনো রিপ্লাই পাওয়া যায় না। হুম, সেম কোশ্চেন আস্ক করো। ইন্ডিয়া থেকে একজন পাকিস্তানকে থেকে বা ইউএসএ বা অন্য দেশ থেকে না নিয়ে তোমাকে কেন নিবে সে? তুমি কি তোমার কভার লেটারে এমন কিছু লিখছো, বা তুমি তোমার প্রোফাইলে বা এমন কিছু লিখছো, বা তুমি কোনো, মনে করো টেস্ট দিছো, মানে হুম, আপওয়ার্কে যে বিভিন্ন টেস্ট থাকে, এগুলোকে কিছু দিছো যেটা অন্যদের থেকে তোমাকে ডিফারেন্সিয়েট করবে? I see. নিজেকে নিজে কোশ্চেন করো। তুমি যদি নিজে অ্যান্সার দিতে পারো, হুম, যে তোমাকে হায়ার করবে সেও ওইটা অ্যান্সার পেয়ে যাবে। I see. That's good. ঠিক আছে? হ্যাঁ, সবচেয়ে ইম্পোর্টেন্ট পিএইচডির ব্যাপারে এইটাই। তুমি কি মনে করো তোমাকে ৩ কোটি টাকা দেওয়া উচিত? হ্যাঁ, আমাকে হ্যাঁ, বা হ্যাঁ, তোমাকে না দিয়ে আমাকে কেন দিবে, বা আমাকে না দিয়ে তোমাকে কেন দিবে? যে what are you bringing to the table? আপনার ভ্যালুটা কি? ভ্যালুটা যেটার কি? জন্য দিবে আর কি। আচ্ছা, আচ্ছা। এই তো স্যার, this was all the questions I had. তো মেইনলি বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টরা এরকম পিএইচডি করতে আসে আপনার মতো অফারটা, দ্যাটস আ লট অফ মানি। ৩ কোটি টাকার উপরে এরকম যদি মানুষ, অনেক বাংলা স্টুডেন্ট চেষ্টা করবে। সো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আপনি কিছু বলতে চান অডিয়েন্সকে লাস্ট? থ্যাংক ইউ এভরিওয়ান। সো একটা কথাই আমি বলব, যে আমি আসলে আমার লাইফে অনেক স্ট্রাগল করা লাগছে। হুম, হুম, যে আমি যখন বিয়ে করার পর থেকে আমাকে আসলে বাসার থেকে আলাদা থাকা লাগছে। সেখান থেকে আমি মাস্টার্স ব্যাচেলর শেষ করছি, মাস্টার্স করছি, পিএইচডি শেষ করছি আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফের একটা ইচ্ছা ছিল, তার নাম হচ্ছে নওশীন জামান। সে, তার একটা ইচ্ছা ছিল সে আমাকে ডক্টর বানাবে। আচ্ছা, আচ্ছা, সে, আমার বাবা তাকে বলছিল, এই কথাটা একটু বলে রাখি, যে আমি তোমার জন্য আমার ছেলেকে ডাক্তার বানাতে পারলাম না। এটা আচ্ছা, হচ্ছে আচ্ছা, মনে হয় 25 বছর বা 22 বছর আগের কথা। আচ্ছা, সে তখন এই জিনিসটাকে নিজে নিজে নিজেকে হচ্ছে প্রমিস করছে সে, আচ্ছা, সে একদিন ডাক্তার না হোক তাকে ডক্টর বানাবে, তার হাজবেন্ডকে। সে প্রায় 22 বছর সাধনার পরে, প্রায় অলমোস্ট 20 ইয়ার্স, মোর দ্যান 20 ইয়ার্স এর সাধনার পরে সে তার হাজবেন্ডকে ডক্টর বানাতে পারছে। এরপরে তো আসলে কোনো ডিগ্রি নাই। বাহ, এবং আমাদের ফ্যামিলিতে আমার বাবা ডাক্তার বা সবাই আছে, কিন্তু আমি একমাত্র যে হচ্ছে ডক্টর। এই আমাকেই আমার ফ্যামিলিরা সবাই বের করে দিয়েছিল। আমার আত্মীয়স্বজন আমার সাথে কথা বলত না। এই আমাকেই সবাই অনেক, অনেক কথা বলত যে, "এই ছেলেকে কখনো পড়াশোনা হবে না। এই ছেলের দিয়ে কিছু হবে না।" যেটা আমরা হুম, বলি হুম, সবাইকে। হুম, কিন্তু না, আল্লাহ যদি চায়, তুমি যদি ডেডিকেশন থাকে এবং তুমি যদি হার্ড ওয়ার্ক করতে পারো, তুমি যদি মনে করো যে, "না, আমার জীবন খালি ঘুমানো বা হচ্ছে গল্প করা না।" হুম, হুম, তাহলে তুমি আসলে যেকোনো কিছুই আসলে অ্যাচিভ করতে পারো। বাহ, এবং তুমি জিপিএ কম পাইছো এসএসসিতে বা অনার্সে, ডাজন্ট ম্যাটার। doesn't matter. Every steps you have the opportunity to recover হুম, by your hard work and dedication. So আমি দেখো 2.83 পেয়েও আজকে আমি মনে করো ডক্টর হতে পারছি। ঠিক আছে? ইনশাআল্লাহ কয়দিন পরে আমি হয়তোবা আরো বড় বিজনেসম্যান হয়ে যেতে পারি, আইটি বিজনেসম্যান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হয়তোবা আমি প্রফেসর হতে পারি। বা যেকোনো কিছু হুম, হতে পারি, হুম, সেটা আল্লাহই জানে। কারণ আমি দেখতেছি সেটা কি করা যায়। কিন্তু ওইটাই, যে কখনোই হোপ
হারা যাবে না। আর সবসময় একটা আমরা মুসলিম, আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহর সাথে সবসময় কানেকশন রাখতে হবে। হুম, হুম। যে আমি যেমন হচ্ছে প্রতিদিন কিছু আমল করি, নামাজ পড়ি। যে এগুলার অর্থ হচ্ছে এইটাই যে তুমি হচ্ছে আল্লাহর কাছে ডেডিকেশন থাকবে। যখনই আ যখনই হচ্ছে তোমার কখনো বিপদ আসবে, তখনই হচ্ছে আল্লাহর কাছে হচ্ছে হেল্প চাইতে হবে। তাহলে এগুলো সবকিছু থাকলে আসলে তোমাকে কোনো বাধাই বাধা না। তুমি আসলে এই পর্যন্ত রিচ করতে পারবা। তো আচ্ছা, সেজন্য আচ্ছা। দর্শকদের কাছে এটাই বলে শেষ করি। every time keep hope, never lose your direction. Okay? And keep faith on Allah. And হাসব্যান্ড ওয়াইফ হচ্ছে সেম জিনিস যে একজন আর যদি আরেকজনকে হেল্প করে আসলে অনেক কিছু আর নতুন যারা কাপলস তাদেরকেও হচ্ছে এটা সাজেস্ট করি মানুষের আসলে মানুষ বলে না যে হচ্ছে টাকা না থাকলে ভালোবাসা পালায় নো আই ডোন্ট এগ্রি ঠিক আছে আমার তো টাকা ছিল না একদম টাকা ছিল না আমার মনে আছে আমি হচ্ছে ১ কেজি গরুর গোশত কিনার মতো আমার টাকা ছিল না আমি আমার ওয়াইফকে বলতাম যে এত ছোট ছোট করে পিস করবা যাতে গরুর গোশতটা শেষ না হয় হ্যাঁ, ঠিক আছে আচ্ছা। তার মানে কি আমার ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল না ঠিক আছে? শেষ হয়ে যায়নি। সেজন্য আসলে একজনকে আরেকজনকে বিশ্বাস করা, কাউকে হচ্ছে ট্রাস্ট করে সেভাবে কষ্ট হার্ড ওয়ার্ক করলে তুমি নিশ্চয়ই তোমার ডেস্টিনেশন রিচ করতে পারবা। এখন আমি সবার কাছে দোয়া চাই এটাই যে আমার ওয়াইফ আমার জন্য আসলে অনেক কিছু করছে। সে আমাকে ডক্টর বানাইছে। এখন আমি জানতাম না সে হচ্ছে বিজনেস করতে পারে। আচ্ছা, যে বিজনেসটা আমি কিনতেছি সে অলরেডি সে এইখানে ৩ বছর ধরে জব করে। আচ্ছা, সে আচ্ছা, এমন কিছু করছে বা এমনভাবে সে হার্ড ওয়ার্ক করছে যে উনার এতই খুশি সে তাকে সবটা দিয়ে যাচ্ছে খুব লো প্রাইসে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? সেই টাকাটাও আমরা হচ্ছে ৩ বছর ধরে ইনস্টলমেন্টে আস্তে, আস্তে দিব। আচ্ছা, আচ্ছা, এখন আমি চাই আমি জানতাম না। আমি জানতাম মনে হয় সেখানে একটা হাউস ওয়াইফ। ঠিক আছে? আচ্ছা, সে যে সে যে এক্সিলেন্ট হাউস ওয়াইফ। ঠিক আছে? কিন্তু আমি দেখতেছি না সে আসলে মানে বিজনেস করতে পারে। সে জব করতে পারে। আচ্ছা, এটা আমি আসলে আগে জানতাম না। গত 3 ইয়ার্স এ জানলাম। তো এখন আমার খুব ইচ্ছা যে তাসমানিয়াতে যদি আল্লাহ চায় তাকে একটা সাকসেসফুল বিজনেস ওম্যান হিসেবে তাকে আমি দাঁড় করাবো। তাহলে সে ইনশাআল্লাহ। আমার জন্য এত কিছু করছে, আমারও তার জন্য ডিউ আছে। আমিও তার জন্য কাজ করব। ইনশাআল্লাহ সে সাকসেস হবে। সবার কাছে তার জন্য দোয়া করবেন। এবং আমি যদি বেশি, বেশি মানুষকে হেল্প করতে পারি। আর সবসময় একটা কথা আমি বলব যে অবশ্যই মানুষকে হেল্প করতে হবে। নট নেসেসারি যে ওই মানুষটার কাছ থেকে আপনি রিটার্ন আপনি পাবেন। রিটার্ন হেল্প পাবেন। হয়তোবা আপনি আরেকটা রিটার্ন পাবেন অন্য কোনো মানুষের কাছ থেকে। তবে যাকে আমি যতটুকু সম্ভব হেল্প করব, নিশ্চয়ই আল্লাহ আপনাকে কোনো না কোনোভাবে সে হেল্পটা রিটার্ন করে রিটার্ন দিবে। করবে। থ্যাংক ইউ এভরিওয়ান। Thank you everyone. So see you guys in the next video. Bye bye. বাই, বাই।